তো সে তার তিনটে মতো প্রশ্ন ছিল যে গাইডেন্স কাউন্সিলিং এর ক্ষেত্রে এথিক্স কিভাবে ম্যাটার করে, এবং তার সঙ্গে সঙ্গে এথিক্যাল ডিসিশন মেকিং কি করে নেব, এবং গাইডেন্সের ফিল্ড বা এরিয়াগুলো এগুলো আলোচনা করতে বলেছিল, এবং গাইডেন্সের স্টেপ থেকে বেসিক্যালি ইনফরমেশন কি করে গ্যাদার করব, ইনফরমেশন কিভাবে স্টোরেজ করব, এই বিষয়গুলো আলোচনা করতে বলেছিল। তো আমরা এই বিষয়গুলো আলোচনা করব, তারপরে আমরা এতে চলে যাব, কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসে চলে যাব। ঠিক আছে, তো প্রথমত দেখো যে কাউন্সিলিং মানে বেসিক্যালি গাইডেন্স, তো আমরা বলেছিলাম কি গাইডেন্স হচ্ছে এমন একটা প্রসেস যেখানে সবাই মোটামুটি করে যে কেউ উপদেশ দিতে পারে, অ্যাডভাইস এরকম ক্যাটাগরির মধ্যে পড়ে। মানে তুমিও গাইডেন্স দিতে পারো, কাউকে গাইড করতে পারো, হ্যাঁ কাউকে উপদেশ দিতে পারো, অ্যাডভাইস দিতে পারো, কিন্তু কাউন্সিলিং সবাই করতে পারে না। কাউন্সিলিং এর জন্য বা যাকে আমরা বলছি পরামর্শ দান, এই কাউন্সিলিং এর জন্য কিন্তু তোমার ডিগ্রি থাকা দরকার, তোমার প্রফেশনালিজম থাকা দরকার, তোমার অভিজ্ঞতা থাকা দরকার, তোমার জ্ঞান থাকা দরকার। ঠিক আছে, তো কাউন্সিলিং সবাই করতে পারে না। তো এবারে যারা যারা কাউন্সিলিং কাউন্সিলিং আমরা ডাইরেক্টিভ নন ডাইরেক্টিভ কাউন্সিলিং দেখেছি, আমরা ইলেকটিভ কাউন্সিলিং দেখেছি, ঠিক আছে, সেগুলো আমরা পড়ে এসেছি। তো বেসিক্যালি এই যে কাউন্সিলিং বা পরামর্শ দান, এক্ষেত্রে কিন্তু আমাদের এথিক্যাল দিকটা মেনে চলা দরকার। এবার এথিক্যাল বা নীতি নৈতিকতার দিকটা কাকে মেনে চলতে হবে? যার কাউন্সিলিং করানো হচ্ছে না, যে কাউন্সিলিং করাচ্ছে তার, মানে নীতিগত দিকগুলো কাকে মানতে হবে? যে করাচ্ছে, যে করাচ্ছে মানে কাউন্সিলর, কাউন্সিলর যে কাউন্সিলিং করায়, আর কাউন্সিলি মানে যার কাউন্সিলিং করা। এবার এই নীতিগত বিষয়টা আসে কেন? আসে কারণ আমরা কাউন্সিলিং কখন করাই? যখন আমাদের কিছু সাইকোলজিক্যাল প্রবলেম হয়, আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আমরা ডিপ্রেশনে চলে যাই, এমন কিছু আমাদের ঘটনা ঘটে যায়, সাইকোলজিক্যাল হতে পারে, হ্যাঁ সাইকোসোশ্যাল হতে পারে, এমন কিছু ঘটনা ঘটে আমার সঙ্গে যেগুলো আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারি না, কাউকে বলতে পারি না। তো না বলার ফলে আমার ভেতরে ভেতরে সেইটা একটা জট পাকিয়ে আমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, টেনশন, উদ্বেগ, অ্যাংজাইটি এগুলো ক্রিয়েট করে। তো তখন আমরা কাউন্সিলরের কাছে যাই, আমাদের সেই গোপনীয় কথা, আমাদের অত্যন্ত পার্সোনাল কথা, যেটা আমরা আর কাউকে বলতে পারছি না, কিন্তু আমি প্রবলেমের মধ্যে আছি, সেটা আমাকে ভেতরে ভেতরে ঘুরে খাচ্ছে, সেই রকম বিষয়গুলো কি আমরা কাউন্সিলরকে গিয়ে বলি, মানে যার কাছে কাউন্সিলিং করাতে যাচ্ছি তার কাছে গিয়ে আমরা বলছি। ঠিক আছে, তো এছাড়াও আমরা যদি দেখি, এটাও বলছি, এছাড়াও দেখবে যে কিছু কিছু সাইকোপ্যাথ হয়, সাইকোপ্যাথ ফোন করে দিচ্ছে, মেরে দিচ্ছে, করেছে, তো তাদের ট্রিটমেন্ট করানোটাও জরুরি। এবার তারা কি কি করেছে না করেছে সেগুলো কিন্তু মানে একটা জায়গায় মানুষ খুলে বলতে পারে, সেটা হচ্ছে কাউন্সিলরের কাছে, মানে যে কাউন্সিলিং করায় তার কাছে, এক্সপার্টের কাছে। এইবারে সেক্ষেত্রে আমি যদি কিছু নীতি নৈতিকতা না মেনে চলি, আমি যদি সেই কথাগুলো, ধরো তুমি তোমার সিক্রেট কিছু বললে এজ এ কাউন্সিলর হিসেবে আমাকে, আমি সেটা কি করলাম, পাবলিক করে দিলাম, আমি সেটা নিয়ে হাসাহাসি করলাম, আমি সেটাকে নিয়ে খিল্লি বাড়ালাম, হ্যাঁ, তো তখন কিন্তু সেইটা সেইটা একটা প্রফেশন বা ভালো কাউন্সিলরের এটা কিন্তু লক্ষণ নয়। তাকে কতগুলো নীতি নৈতিকতা মেনে চলতে হয়। এই নীতি নৈতিকতা বা এথিক্স, কাউন্সিলিং এথিক্স সম্পর্কে বলতে গিয়ে আমেরিকান কাউন্সিলিং অ্যাসোসিয়েশন এসিএ, এটা হচ্ছে 1952 সালে প্রতিষ্ঠা হয়েছে। তো এ কি করেছে, কতগুলো এথিক্যাল বিষয়কে নির্বাচন করেছে, যে একজন প্রফেশনাল কাউন্সিলরকে এইসব কিছু কতগুলো এথিক্স বা নীতি নৈতিকতা মেনে চলতে হবে। ঠিক আছে, তো সেখানে প্রায় এসিএ, আমেরিকান কাউন্সিলিং অ্যাসোসিয়েশন এসিএ, এরা হচ্ছে কি বলেছে, এরা বলছে যে 6টা এথিক্স এর লিস্ট, নীতি নৈতিকতা পালনের লিস্ট দিয়েছে, যে এগুলো অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সিলরকে মেনে চলতে হবে। ঠিক আছে, তো আমরা এগুলি আলোচনা করব। তো প্রথমত হচ্ছে কি, প্রথমত হচ্ছে অটোনমি। অটোনমি হচ্ছে এম্পাওয়ার ক্লায়েন্ট টু টেক কন্ট্রোল ওভার দেয়ার ওনস লাইফ। বেসিক্যালি একজন যখন কাউন্সিলিং মানে যার পরামর্শ দানের প্রয়োজন আছে, কাউন্সিলরের প্রয়োজন আছে, সে যখন কাউন্সিলরের কাছে এলো, তখন কিন্তু আমাদের তাকে মন খুলে প্রথমত হচ্ছে বলতে সুযোগ দিতে হবে, যে সে কি বলতে চাইছে, তার কথাগুলো। দেখবে যখন মানুষ একটু ডিপ্রেশন হয়, ফার্স্টেড হয়, এনজাইটি ভোগে, দেখবে ছোট ছোট কারণে ভয় পায়, অযৌক্তিক বিষয়ে ভয় পায়, টেনশন করে, কারণ ভিত্তি নেই সেগুলোতে ভয় পায়, টেনশন করে। তো সেক্ষেত্রে আমরা কি সাধারণ লোকের কাছে বললে লোক হাসাহাসি শুরু করবে, খিল্লি ওড়াবে। তো কাউন্সিলরের কিন্তু প্রথমত হচ্ছে স্বাধীনতা দেবে। কাকে স্বাধীনতা দেবে? ক্লায়েন্টকে, যাতে সে তার নিজের সমস্ত বিষয়গুলো, ছোটখাটো ঠিক ভুল যাই হোক, সেটা যাতে সে প্রকাশ করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এখানে কোন রকম ভাবে কাউন্সিলর জাজ করবে না, তুমি ঠিক করো, ভুল করো, ভালো করো, খারাপ করো। দেখবে যারা মানে সাইকোপ্যাথ টাইপের হয়, তাদেরও ট্রিটমেন্ট করার সময় কাউন্সিলররা তাকে জাজ করে না। হ্যাঁ, কারণ সে একটা রুগী, সাইকোপ্যাথ মানে একটা রুগী, সেটা অসুস্থ ব্যক্তি, সে অনেক খারাপ কাজ করেছে সোসাইটিতে, কিন্তু সে অনেক অসুস্থ ব্যক্তি। তো যে ট্রিটমেন্ট করাচ্ছে সে তাকে কিন্তু পেশেন্ট হিসেবে বা ক্লায়েন্ট হিসেবেই ট্রিট করবে, তাকে জাজমেন্ট করবে না তার অতীতের খারাপ কাজের জন্য, তাকে জাজমেন্ট করবে না, এবং স্বাধীনতা দেবে। তারপরে হচ্ছে নন মেলাফিসিয়েন্স। নন মেলাফিসিয়েন্স মানে হচ্ছে
এমন কিছু করবে না, এমন কিছু ধরো আমার কিছু সে কিছু সিক্রেট ইনফরমেশন বললো, তার জীবনে কিছু সিক্রেট ঘটনা, গোপনীয় ঘটনা, সেগুলো আমাকে বললো কাউন্সিলরকে, আমি কি করলাম সেগুলো অন্যজনকে বলে দিচ্ছি, আদার্সকে বলে দিচ্ছি। হ্যাঁ, মিনিমাইজিং আনঅ্যাভয়েবল হার্ম, যাতে তার পরবর্তীকালে ক্ষতি হচ্ছে, সেটা করবে না। নন ম্যালাফিসেন্স, ম্যালাফিসেন্স মানে ক্ষতিকর দিক আর কি, মানে তোমার ক্ষতি হতে পারে সেরকম আমি কিছু করবো না, মেলফিসেন্স। এরপর আছে বেনিফিসিয়া। বেনিফিসিয়াসি মানে দেখো, এই যে অটোনমি, অটোনমিটা দেখে যদি তুমি কার্ল রজার্সের যে নন ডাইরেক্টিভ থিওরি দেখো, সেখানে কিন্তু এই অটোনমির কথা বলা হয়। সেখানে বলা হয়েছে কন্ট্রোল, মানে ক্লায়েন্ট তার নিজের মতো করে বলবে, নিজেই সে নিজেকে কন্ট্রোল করবে, তার যদি বলতে ইচ্ছা হয় বলবে, না বলতে ইচ্ছা হয় বলবে না, মানে কাউন্সিলর কোন রকম ভাবে জোর করবে না, ঠিক আছে। এই অটোনমির কথা বলেছে। এবং বেনিফিসিয়ারি মানে, বেনিফিসিয়ারি মানে তুমি ধরো তুমি বাড়িতে যে বাবা মা হয় না, বাবা মা কি করে আমাদের বলতো, বাবা মা আমাদের এই টার্মটা মনে রাখবে, পজিটিভ সেলফ রিগার্ড দেয়, পজিটিভ সেলফ রিগার্ড দেয়। মানে ধরো একজন খুনি, একজন ডাকাত করেছে, বা একজন খুব খুব অন্যায় কাজ করেছে, সমাজের চোখে সে সব খারাপ, কিন্তু বাবা মার চোখে কি সে খারাপ হয় কখনো? বাবা মার চোখে কি তার ছেলে মেয়ে কখনো খারাপ হয়? হয় না। এবার বলছে ঠিক আছে, কিন্তু মনের ভেতর থেকে ভালোবাসছে। তো বেসিক্যালি বেনিফিসিয়ারি মানে আমি ক্লায়েন্টকে সবসময় পজিটিভ বইতে বলবো, আমি তাকে কোনো রকম বলবো না যে তুমি এই কাজটা খারাপ করেছো, ভুল করেছো, কারণ সে সুস্থ মস্তিষ্কে কাজগুলো করে না। সোসাইটিকে যাতে হেল্প করে, তার মেন্টাল হেলথ যাতে ভালো থাকে সেই রকম করে বলবো। বাবা মা আমাদের যেরকম পজিটিভ সেলফ রিগার্ড দেয়, তুমি ঠিক করো ভুল করো, বাবা মার কাছে তুমি সবসময় প্রিয় থাকবে, সবসময় পজিটিভ সেলফ রিগার্ড পাবে, সেই রকম কিন্তু বেনিফিসিয়ারিসটা হচ্ছে, বেনিফিসিয়ারিসটা তুমি কাউন্সিলরের কাছ থেকেও পাবে। এইরকম তোমার এথিক্স হওয়া উচিত, এরকম তোমার নীতি নৈতিকতা হওয়া উচিত। তো এটা হচ্ছে এই যে পজিটিভ সেলফ রিগার্ড, এই যে কনসেপ্টটা বললাম, এটা হচ্ছে কার্ল রজার্সের সেলফ থিওরির অন্তর্গত, ঠিক আছে। এবং বলছে জাস্টিস, ক্লায়েন্ট যাতে ন্যায় পায়, ফেয়ারনেস ভাবে, ইকুয়ালিটি ভাবে ন্যায় পায়, তার জন্য ব্যবস্থা করবে। ফিডিয়েলিটি, ফিডিয়েলিটি মানে কিপ কমিনেন্ট অ্যান্ড প্রমিসেস টু মেক টু ক্লায়েন্ট, অর্থাৎ মানে ধরো ক্লায়েন্ট যখন বলছে তখন বলে যে এইসব কথাগুলো অন্য কোথাও শেয়ার করবেন না বা বলবেন না। তো এই যে ফিডিলিটি, ফিডিলিটি মানে হচ্ছে আমি কমিটমেন্ট করলাম, আমি প্রমিস করলাম যে হ্যাঁ এটা আমি বাইরে করবো। এবং ভেরাসিটি, এটা আমগুলো মনে রাখবো, ভেরাসিটি, বি অনেস্ট হোয়েন ইন্টারাক্ট উইথ ক্লায়েন্ট, কলিগ অ্যান্ড আদার প্রফেশনাল সেটিং। মানে কাউন্সিলর হিসেবে তোমাকে সবসময় সৎ থাকতে হবে, অনেস্ট থাকতে হবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমার মানে এথিক্যাল কাউন্সিলিং এর এথিক্স এর কতগুলো টাইপ, মানে ছটা প্রয়োজনীয় একদম মোস্ট, মানে এছাড়াও তোমাকে অনেক কিছু মেনটেন করতে হয়, কিন্তু এই ছটা হচ্ছে মূল। এটাকে দিয়েছে আমেরিকান কাউন্সিলিং অ্যাসোসিয়েশন, এসিএ। তার মধ্যে প্রথমত কি, অটোনমি, নন ম্যালাফিসিয়েন্স, বেনিফিসেন্স, জাস্টিস, ফেডিলিটি এবং সৎ বা ভেরাসিটি। এই স্যার ফেডিলিটিটা একটু একবার বলুন না। কোনটা বলো? ফেডিলিটি, ফেডিলিটি মানে আর হ্যাঁ। কিছুই নয়, ফেডিলিটি মানে প্রমিস করা, যে আমি, তুমি আমাকে যেটা বললে যে আমি এটা সিক্রেট রাখবো, এটা আমি অন্য কাউকে বলবো না, আমি কমিটমেন্ট হয়েছে, আমি একদম বলে দিলাম বা আমি প্রমিস করেছি যে তুমি যে আমাকে বলেছো সেটা আমি গোপনীয় রাখবো, সেটা আমি অন্য কাউকে শেয়ার করবো, ঠিক আছে। এটা হচ্ছে ফেডিলিটি। তো এরপরে এথিক্যাল ডিসিশন। স্যার 2 নম্বরটা একটু বলুন। 2 নম্বর হচ্ছে কি, বেনিফিসিয়েন্স। বেনিফিসিয়েন্স মানে যেটা বললাম পজিটিভ, ওটা বলছি না, নন মেল। নন বেনিফিসিয়েন্স মানে আর কিছু না, বেসিক্যালি এটাই যে এমন কিছু আমি অ্যাকশন নেব না, অ্যাভয়েড অ্যাকশন দ্যাট কুড হার্ম ক্লায়েন্ট, অর্থাৎ আমি এমন কিছু কাজ করব না যাতে ক্লায়েন্টের হার্ম হয়। আমি যদি ক্লায়েন্টকে বলি যে এই তুমি এটা কেন করেছো, এটা করা তোমার একদম উচিত হয়নি, হ্যাঁ, এটা করা তোমার একদম উচিত হয়নি, বা এটা তুমি ভুল করেছো, তো এইরকম যদি আমি বলি, তাহলে কি হবে বলতো, তাহলে হচ্ছে তার ক্ষতি হবে। বেসিক্যালি ছেলেমেয়েরা, ধরো ছোট ছোট ছেলেমেয়েরা বা মানুষ সুসাইড কেন করে, কারণ সে হয়তো একটা ভুল করে ফেলেছিল বা খারাপ কাজ করেছে, বা পরীক্ষায় ফেল করে গেছে, নাম্বার পায়নি ভালো, বাবা মা সেখানে পজিটিভ সেলফ রিগার্ড দেওয়ার পরিবর্তে যে বলে যে ঠিক আছে এখন না হয়েছে তো কি হয়েছে, পরে বা ভালো হবে, এইরকম দেওয়ার না পরিবর্তে কি করে, তাকে আরো বকে, আরো তাকে মানে দেয় যে আরো মোবাইল ঘাঁট, আরো খেল, আরো ঘুরতে যা, এই করে করে তাকে কি করে, তার ফলে কি হয়, সে বোল্ড ডিসিশন নিতে সাহায্য করে, মানে নিয়ে নেয় আর কি, কিছু কিছু ক্ষেত্রে সুসাইড করে নেয়, বাড়ি থেকে পালিয়ে যায়, হ্যান ত্যান। তো বেসিক্যালি এইরকম কিছু করবে না, হ্যাঁ, এমন কিছু করবে না যাতে নর্মাল মানে ক্ষতিকর হয়, মানে ক্ষতিকর কিছু পদক্ষেপ নেবে না, তাতে মানে রোগী সুস্থ হয়ে হোক না হয়ে হোক, ক্ষতিকর কিছু পদক্ষেপ নেবে না, তার বিষয়গুলো বাইরে কোথাও বলবে না, যেটা হচ্ছে ফেডিলিটির মধ্যে যুক্ত হয় থাকে, তো সেই সব কাজগুলো কিন্তু করবে না, ঠিক আছে। বুঝতে পারলাম বিষয়গুলো, কারণগুলো একটু মনে রাখতে হবে।
তো এরপরে আমরা যাচ্ছি এথিক্যাল ডিসিশন মেকিং মডেল। তো এই যে এসিএ, আমেরিকান কাউন্সিলিং অ্যাসোসিয়েশন, এ বলছে যে আমাদের এথিক্যাল ডিসিশন মেকিং এর ক্ষেত্রে তুমি অ্যাজ এ কাউন্সিলর, তুমি যখন কাউন্সিলিং করবে, তুমি মাঝে মাঝে এমন কিছু কিছু ক্ষেত্রে এমন ডেলিগমা বা দ্বিধায় পড়বে যে কি কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, সেটা তুমি বুঝতে পারবে না। কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারবে না, কারণ এগুলো সাইকোলজিক্যাল বিষয়, এগুলো খুব জটিল হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের বলছে এসিএ বলছে ডিসিশন মেকিং মডেল একটা দিয়েছে। সেই ডিসিশন মেকিং মডেলের ক্ষেত্রে আমাদের কিন্তু তার কতগুলো স্টেপ আছে, এই স্টেপগুলো ফলো করতে হবে। স্টেপগুলো কি, এগুলো গাইডেন্স বা কাউন্সিলিং এর স্টেপ হিসেবে ধরতে পারো। বলছে গ্যাদার অল রেলিভেন্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য এথিক্যাল ইস্যু। অর্থাৎ একজন কাউন্সিলর যে কাউন্সিলিং করছে, সে এথিক্যাল ইস্যুগুলো সম্পর্কে সমস্ত ইনফরমেশন প্রথমে গ্যাদার করবে, মানে সংগ্রহ করবে, যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, সেটা সে বুঝবে আগে, সংগ্রহ করবে। তারপরে কনসাল্ট দ্য এসিএ কোড অফ এথিক্স ফর গাইডেন্স। তারপরে 2 নম্বর স্টেজ কি, 2 নম্বর স্টেপে হচ্ছে কনসাল্ট করবে এসিএ কোড। এই যে এসিএ যে কোডগুলো দিয়েছে, কোন কোড, এই যে 6টা কোডের কথা বলেছে, এই কোডগুলোর সঙ্গে কনসাল্ট করবে এবং এথিক্স ফর গাইডেন্সের জন্য যে এথিক্স গুলো ফলো করা উচিত, সেগুলো আগে সে বিচার করে দেখবে যে ঠিকঠাক আমার এখানে কোনো কিছু ভায়োলেন্ট হচ্ছে না তো, তার স্বায়ত্ত শাসনে আমি বাধা দিচ্ছি না তো, আমি তার ক্ষতি করছি না তো, আমি তাকে জাস্টিস দেওয়ার চেষ্টা করছি তো, আমি তার মানে অনেস্ট থাকছি তো তার প্রতি, এবং আমি তাকে ফিডেলিটি দিচ্ছি তো, মানে প্রমিস করছি তো যে তার কোনো ক্ষতি করবো না, সেইটা সম্পর্কে আমাদের কনসাল্ট হতে হবে। তারপরে গেট ফিডব্যাক ফ্রম কলিগ, সুপারভাইজার অ্যান্ড প্রফেশনাল অর্গানাইজেশন। অর্থাৎ আমি একজন কাউন্সিলর হিসেবে আমি আমার কলিগদের থেকে আমি ফিডব্যাক নেব, সুপারভাইজার কাছ থেকে ফিডব্যাক নেব, আমার যে প্রফেশনাল অর্গানাইজেশনের ওপর যারা আছে তাদের কাছ থেকে ফিডব্যাক নেব, যে আমি যে এই সিদ্ধান্তটা নিলাম, এই কাজগুলো করলাম, এক্ষেত্রে পেশেন্টের কোনো ক্ষতি হয়নি তো, বা আমি নীতি নৈতিকতা মেনেই কাজটা করেছি তো, এইটা কিন্তু এখান থেকে যাচাই করে নেবে। তাহলে প্রথমে সব ইনফরমেশন আগে থেকে পড়লো, এসিএ কোড কন্ট্যাক্ট করলো, তারপরে কি হবে, তুমি মানে এথিক্যাল ডিসিশন নিতে সাহায্য করবে। এই সমস্ত বিষয়গুলো তোমাকে এথিক্যাল ডিসিশন নিতে সাহায্য করবে। এবং ব্রেনস্টর্মিং পসিবল সলিউশন। ব্রেনস্টর্মিং মানে কি বলতো, ব্রেনস্টর্মিং বল না, মস্তিষ্ক ঝঞ্ঝা, যেটা ওই যে কোনো বিষয় নিয়ে ব্রেনের উপরে ব্রেনস্টর্মিং মানে হচ্ছে, হ্যাঁ, এর বাংলাটা হচ্ছে মস্তিষ্ক ঝঞ্ঝা। মস্তিষ্ক ঝঞ্ঝা মানে কোনো বিষয় নিয়ে একটা বিষয়ের অনেক রকম সলিউশন হতে পারে, সব সলিউশন গুলোকে গ্যাদার করা, সবগুলোকে প্রায়োরিটি দেওয়া, এইরকম যে মানে এটাকে ব্রেনস্টর্মিং বলে। এরকম একটা প্রসেসটাকে ব্রেনস্টর্মিং বলে। কিরকম, যদি আমি বলি যে চুরি করা অন্যায়, তাহলে চুরি করা অন্যায়, তাহলে এইবারে দেখা গেল যে চুরি করেছে, ধরো চুরি করা অন্যায় আমি বুঝলাম, যে চুরি করেছে সে হয়তো একজনের জীবন বাঁচানোর জন্য চুরি করেছে। ধরো একজন অসুস্থ ব্যক্তি, তাকে বাঁচানোর জন্য সে চুরি করেছে। তো সেক্ষেত্রে তুমি কি তাকে বলবে যে চুরি করাটা অন্যায় করেছে সে? ধরো ট্রাফিক রুলস ভাঙা অন্যায়, কিন্তু এমন ক্ষেত্রে ট্রাফিক রুলস ভেঙেছে যে সেক্ষেত্রে একজন হয়তো রুগীকে নিয়ে আসছে অ্যাম্বুলেন্সে করে বা অন্য কোনো গাড়িতে করে, তো সেই রুগীকে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য ট্রাফিক রুল ভেঙেছে, তাহলে সেটাকে অন্যায় বলবে? তাহলে এই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি সোজা সবটা ডিসিশন নিতে পারবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের ব্রেন স্টর্মিং করতে হবে যে না, এটা তাহলে অন্যায়। ঠিক আছে, হাইড দ্য কনসিকুয়েন্স ইচ অপশন, মানে প্রতিটা অপশনকে কনসিকুয়েন্স, অর্থাৎ তুমি একটা ডিসিশন নিলে, একটা সিদ্ধান্ত নিলে, সেই সিদ্ধান্তের একটা ফল হতে পারে। প্রত্যেকটা কাজের, তুমি যা করছো সব কাজের একটা ফল হয়, একটা কনসিকুয়েন্স থাকে, মানে এই যে কার্যকারণ সম্পর্ক বলে না, যে তুমি একটা কাজ করছো মানে তার একটা ফল পাবে, তার একটা কনসিকুয়েন্স আছে। অর্থাৎ আমি যখন একটা কাউন্সিলরকে একটা কোনো কিছু বলবো যে তুমি এটা করো, ওটা করো না, বা ওটা করো না, তার মানে তার একটা কিন্তু ফল বেরোবে। তো সেইটা আমাকে ভেবে রাখতে হবে যে আমি কি বললে কোন কি হতে পারে, আমি যে সাজেশন দেবো এর সুফল কি হতে পারে, কুফল কি হতে পারে, সেটা আমি আগে মানে সেটা আমি আগে বিচার করে নেবো। তার ফলে কি, আমার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমি যখন ডিসিশন নেব, তখন সেই ডিসিশনটা এথিক্যাল হবে। তারপরে এনশিওর দ্য চুজন অপশন ইজ ফেয়ার অ্যান্ড ইউনিভার্সাল। আমি এমন অপশন বা বিকল্প, মানে একটা সমস্যার তো বিভিন্ন রকম সমস্যা সমাধান হয়, সেই সমাধানগুলোর মধ্যে আমি সেটাকেই চুজ করব যেটা হচ্ছে ফেয়ার, অর্থাৎ যেটা একদম স্বচ্ছ এবং যেটা সবার জন্য প্রযোজ্য, এবং তারপরে আমি টেক ডিসিশন। তো এইরকম স্টেপগুলো বা এই কথাগুলো যদি আমি মাথায় রেখে
এই বিষয়গুলোকে মাথায় রেখে যদি আমি একজন কাউন্সিলর হিসেবে ডিসিশন নিই, সিদ্ধান্ত নিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার সিদ্ধান্তটা এথিক্যাল হবে এবং ইফেক্টিভও হবে। ঠিক আছে, তো এই বিষয়টা বলতে চাইছে তার এথিক্যাল মডেল, মানে এথিক্যাল ইস্যুগুলোর মধ্যে। ঠিক আছে, তো বেসিক্যালি এরপরে যে আমাদের যে গাইডেন্স বা কাউন্সিলিং, সাধারণত আমরা কতগুলো ক্ষেত্রে গাইডেন্স এবং কাউন্সিলিং করি, যার মধ্যে পার্সোনাল গাইডেন্স থাকে, ব্যক্তিগত জীবনের সমস্যা বিষয়, বিভিন্ন বিষয় সেগুলো যার মধ্যে যুক্ত। সোশ্যাল গাইডেন্স বা কাউন্সিলিং, মানে আমি সোসাইটিতে কিভাবে মিশবো, সোসাইটিতে সবার সঙ্গে কিভাবে থাকবো। লার্নিং গাইডেন্স, গাইডেন্স বা কাউন্সিলিং, যাকে আমরা এডুকেশনাল গাইডেন্স এবং কাউন্সিলিং বলছি। কেরিয়ার গাইডেন্স বা কাউন্সিলিং, এগুলো হচ্ছে কাউন্সিলিং এর মূল 4টে ফিল্ড। হ্যাঁ, ভোকেশনাল গাইডেন্স বা কাউন্সিলিং, হেলথ গাইডেন্স, এডুকেশনাল গাইডেন্স, অ্যাডভোকেশনাল, পার্সোনাল, সোশ্যাল। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার মধ্যে, এগুলোর মধ্যে থাকে। তো এই যে মানে এই গাইডেন্স এবং কাউন্সিলিং এর ক্ষেত্রে কতগুলো ওই বিষয় থাকে। ঠিক আছে, এগুলো আমরা প্রশ্ন আলোচনা করতে করতে যাবো। ঠিক আছে, তো বেসিক্যালি এই হচ্ছে আমাদের মূল বিষয়, যেগুলো আমরা আগেও আলোচনা করেছি, এবং আজকে আবার কিছু বিষয় আমরা অ্যাড করলাম এখানে। ঠিক আছে, ভিডিওগুলো দেখবে অবশ্যই, মানে এখান থেকেই প্রশ্ন পাবে, এর আশা করি বাইরে আর আসবে না, মানে যেগুলো পড়িয়েছি তার ভিতর থেকেই প্রশ্ন আসবে, এটা ভালো করে পড়বে। তো সবাই একটু কমেন্ট বক্সে অ্যান্সার গুলো করবে, আমি প্রশ্নগুলো করছি, এবং সবাই মানে বুঝে অ্যান্সার করবে, কিন্তু একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবে। এই যে বললাম যেটা, যে আমাদের 60টা প্রশ্ন 1 ঘন্টা 30 মিনিট, একটা প্রশ্ন করার জন্য আমি 1.5 মিনিট করে পাচ্ছি। সেটা হচ্ছে, দেখো, নিম্নলিখিত কোনটি শিক্ষামূলক নির্দেশনার প্রাথমিক লক্ষ্য? শিক্ষামূলক নির্দেশনা বা এডুকেশনাল গাইডেন্সের প্রাথমিক লক্ষ্য। উজ্জ্বল, অভিজিৎ, গৌতম, বর্ণালী, লিজা, অনুপমা, বি বলছো, প্রিয়াঙ্কা, সবাই বি বলছো, একদমই তাই। এক্ষেত্রে কারিকুলাম অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে এডুকেশনাল গাইডেন্সের মধ্যে পড়ে। জব প্লেসমেন্ট, এটা হচ্ছে কেরিয়ার গাইডেন্সের মধ্যে পড়ে যাচ্ছে বা ভোকেশনাল গাইডেন্সের মধ্যে পড়ে যাচ্ছে। সোশ্যাল সার্ভিস হচ্ছে সোশ্যাল গাইডেন্সের মধ্যে পড়ে যাচ্ছে। প্যারেন্টাল ইনভলভমেন্ট বা আমার অংশগ্রহণ, এটা বেসিক্যালি তোমার পার্সোনাল গাইডেন্সের মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু কারিকুলাম অ্যাডজাস্টমেন্ট এটা হচ্ছে আমার এডুকেশনাল গাইডেন্সের মধ্যে যাচ্ছে। এইরকম ধরনের প্রশ্ন কিন্তু পাবে পরীক্ষায়। এইবারে দেখো, এখানে একটা অ্যাসারশনস আছে, মানে মন্তব্য বা উক্তি, আর একটা যুক্তি দেওয়া আছে। কোনটা মানে ঠিক না ভুল, আমাকে এগুলো খুঁজে বের করতে হবে। তো প্রথম বলা আছে, দেখো, কাউন্সিলিং ফোকাস অন বিহেভিয়ারাল চেঞ্জ। কাউন্সিলিং আমাদের আচরণ পরিবর্তনের উপর গুরুত্ব দেয়, আর কাউন্সিলিং হেল্পস ইন্ডিভিজুয়াল ফাইন্ড সলিউশন টু ইমোশনাল এন্ড পার্সোনাল প্রবলেম। কাউন্সিলিং আমাদের আবেগজনিত এবং ব্যক্তিগত সমস্যার সমাধানে সাহায্য করে। এটা হচ্ছে বেবি, রীতা, অভিজিৎ, বর্ণালী, গৌতম, উপমা, লিজা, উজ্জ্বল, সবাই ইয়ে বলছো, একদমই তাই। এক্ষেত্রে কিন্তু দুটো, এই অ্যাসারশন বা মন্তব্য বা উক্তি এটাও ঠিক, আর যুক্তি বা কারণ এটাও ঠিক। ঠিক আছে, তো এক্ষেত্রে উভয় ঠিক, এবং উক্তিটা কারণটাকে ভালোভাবে এক্সপ্লেন করে। ঠিক আছে, এটা হচ্ছে এরকম ধরনের প্রশ্ন আছে, অ্যাসারশন রিজন থেকে এরকম টাইপের প্রশ্ন আছে। আর একটা হচ্ছে ম্যাচিং টাইপের প্রশ্ন আছে। ঠিক আছে, ম্যাচিং, এরকম দুটো টেবিল থাকে, দুটো টেবিলে ম্যাচ করা থাকে, যে পার্সোনাল গাইডেন্স কার সঙ্গে যায়, এডুকেশনাল গাইডেন্স কার সঙ্গে যায়, ভোকেশনাল গাইডেন্স কার সঙ্গে যায়, এটা ম্যাচ করে দেয়। তুমি এ বলছো, এ বলছো, এই বলছো, পূজা, সেবন্তী, অর্চনা, উজ্জ্বল। কারো যদি সমস্যা হয়, যে মনে হচ্ছে স্পিডে চলে যাচ্ছে বা কিছু, সেটা বলবে। ঠিক আছে, আমি স্লো করবো। একদম সবাই এ বলছো, একদমই তাই। এটা হচ্ছে বেসিক্যালি এটাই সঠিক অ্যান্সার। পার্সোনাল গাইডেন্স হচ্ছে ইমোশনাল এবং অ্যাডজাস্টমেন্ট এগুলোর মধ্যে যায়, এডুকেশনাল গাইডেন্স কারিকুলাম এবং পড়াশোনা রিলেটেড, আর ভোকেশনাল গাইডেন্স হচ্ছে কেরিয়ার এবং প্রফেশন। ঠিক আছে, এরপরে প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট প্রিন্সিপাল অফ গাইডেন্স। গাইডেন্সের যে আমরা প্রিন্সিপাল গুলো পড়েছি, তার মধ্যে এই 4টে অপশনের মধ্যে কোনটা নয়, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সবাই সি বলছো এর অ্যান্সারটা, বর্ণালী থেকে শুরু করে সবাই। থ্যাংক ইউ সবাইকে, একদমই তাই, একদমই তাই। এটা হচ্ছে ইট ইজ অনলি ফর স্টুডেন্ট, শুধুমাত্র এখানে যদি, এটা কিন্তু মানে গাইডেন্স এর প্রিন্সিপাল গুলো সবার জন্য, কিন্তু যেহেতু অনলি ফর স্টুডেন্ট বলা হয়েছে, কেবলমাত্র শিক্ষার্থীদের জন্য, তাই এটা কিন্তু ভুল। গাইডেন্স যে কন্টিনিউয়াস প্রসেস, এটা ঠিক। গাইডেন্স আমাদের সবসময় প্রয়োজন হয় না, যখন একটু প্রবলেমে পড়লাম তখনই যাই আমরা গাইডেন্স নিতে, ডিসিশন নিতে পারছি না নিজে, তখন লোকের সিদ্ধান্ত, মানে লোকের গাইডেন্স নিই, এক্সপার্টদের। আর হচ্ছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকে, বেস্ট অন আমি তোমাকে যেরকম গাইডেন্স দেবো, আমি একটা 10 পাস 11 পাস ছেলে মেয়েকে সেরকম গাইডেন্স দেবো। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ব্যক্তিভেদে আলাদা আলাদা হয়, সবার জন্য আলাদা আলাদা গাইডেন্স। তো তিনটেই ঠিক, বাদ বাকি একটা ভুল ছিল। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ডিফারেন্স বিটুইন কাউন্সিলিং এন্ড গাইডেন্স।
এখানে যে গাইডেন্স এবং কাউন্সিলিং এর মধ্যে যে পার্থক্যগুলো আছে তার মধ্যে কোনটা নয়, কোনটা ভুল আছে? আচ্ছা, সোহেল, পূজা, বেবি, একদমই তাই, সে বলছে। একদম একদমই তাই। তো বেসিক্যালি এই যে মানে গাইডেন্স ইজ অলওয়েজ থেরাপিটিক, গাইডেন্সটা কিন্তু সবসময় থেরাপিটিক, ঠিক আছে? কাউন্সিলিং এর ক্ষেত্রে আমরা কিছু থেরাপি ইউজ করি, কিন্তু গাইডেন্স এর ক্ষেত্রে আমরা থেরাপি সবসময় ইউজ করি। আর গাইডেন্স ইজ বর্ডার, গাইডেন্স হচ্ছে ব্যাপকভাবে হয়, এটা ঠিক আছে, হ্যাঁ এটা পার্থক্য। এবং কাউন্সিলিং এর ক্ষেত্রে ইনার অ্যানালাইসিস ফোকাস করা হয়, মোর ইমোশনাল গাইডেন্স। কাউন্সিলিং হচ্ছে একটু বেশি ইমোশনাল, কারণ খুব সমস্যা হলে আমাদের কাউন্সিলিং এর প্রয়োজন, ঠিক আছে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সিটা, দ্য সেলফ থিওরি অফ কাউন্সিলিং ইজ প্রপোজড বাই, সেলফ থিওরি বা তত্ত্ব বা এটা কে দিয়েছে? ফ্রয়েড, স্কিনার, আডলার। একদমই তাই, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, হচ্ছে কার্ল রজার্স, ঠিক আছে? কার্ল রজার্স। এরপরে 7 নম্বর দেখো, থ্যাংক ইউ সবাইকে। এরপরে দেখো, পার্সোনাল গাইডেন্স ইজ মোস্ট নিডেড অ্যাট হুইচ স্টেজ? এইটা একটা ভালো প্রশ্ন। হ্যাঁ, পার্সোনাল গাইডেন্স আমাদের কোন স্টেজে প্রয়োজন হয় বেশি, মোস্ট নিডেড? হায়ার এডুকেশনে? আচ্ছা, এইরকম টাইপের প্রশ্ন এলে সি কে বলছো? সি কেন বলছো? সোহেল বা সেবান্তি, শান্তা, সি কেন বলছো? স্যার মাধ্যমিকের সময় যেটা হয় অ্যাকচুয়ালি, এই সময়টা তো ওই অ্যাডোলেসেন্স পিরিয়ড থাকে, তো আমি সেই ইসে করে ভিত্তিতেই আমি এইটা আর কি বললাম। একদমই তাই, উচ্চশিক্ষার সময় তোমার পার্সোনাল গাইডেন্স লাগে না। তুমি মাধ্যমিকে কোথায় ভর্তি, 11-12 কোথায় ভর্তি হবে সেই সময় লাগে, মানে এডুকেশন উচ্চশিক্ষার বয়স বেশি হয়ে গেলে পার্সোনাল গাইডেন্স লাগে না, আমরা নিজেরা নিজেরটা। হ্যাঁ, অনুপমা বলছো, আমারও সেম অ্যান্সার, একদমই তাই। বেসিক্যালি সেকেন্ডারি এডুকেশন, এগুলো হচ্ছে ট্রিকি কোশ্চেন। এই সেকেন্ডারি এডুকেশন বা মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে তখন আমাদের কিন্তু এই অ্যাডোলেসেন্স পিরিয়ডটা চলে, হ্যাঁ বয়ঃসন্ধি কালটা চলে, তখন কিন্তু আমাদের একটু সমস্যা হয় বিভিন্ন নিজেদের মানে বিভিন্ন রকম তখন মানে এ বয়স তো অ্যাডোলেসেন্স পিরিয়ড, তো ওই সময় ঝড় মানে যেটাকে যার জন্য আমরা আর্নেস্ট জোনস কি বলছে বয়ঃসন্ধি কালকে ঝড় জঞ্জাল কাল বলছে, স্টেজেস অফ স্ট্রম এন্ড মানে ঝড় জঞ্জাল কাল বলছে। তো বেসিক্যালি ওই সময় আমাদের কিন্তু এডুকেশন, দেখো একটু যদি মানে প্রশ্ন কিন্তু সহজ, কিন্তু তোমাকে একটু মাথা খাটাতে হবে যে আমি কেন হ্যালো বলছি। স্যার, স্যার হ্যাঁ স্যার আপনি যে বললেন ওই কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হচ্ছে, ওটা স্যার স্ট্যানলি হল বলেছেন ও তো? হ্যাঁ, আর্নেস্ট জোন বলছি, সরি স্ট্যানলি হল। স্ট্যানলি হল স্যার? হ্যাঁ, আর্নেস্ট জোন হচ্ছে জীবন বিকাশের স্তরগুলো বলছে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওটাই ওটাই। হ্যাঁ হ্যাঁ, স্ট্যানলি হল, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা পরের প্রশ্নতে যাচ্ছি। হুইচ প্রিন্সিপাল এমফাসাইজ দ্যাট গাইডেন্স ইজ এ লাইফ লং প্রসেস? এই যে এই নীতিগুলো আছে, এই নীতিগুলো কোনটা, কোন নীতিটা গাইডেন্সকে জীবনব্যাপী প্রক্রিয়া বলে? একদম একদমই তাই, সবাই বি বলছে। দেখো কেউ কিন্তু না বুঝে অ্যান্সার করবে না, ঠিক আছে? তাহলে কিন্তু নিজেরই ক্ষতি হবে। হ্যাঁ, তো প্রিন্সিপাল অফ কোঅপারেশন, সহযোগিতার নীতি নয়, এই যে প্রিন্সিপাল অফ কন্টিনিউইটি, ধারাবাহিকভাবে চলবে, এটাকেই বেসিক্যালি লাইফ লং বা জীবনব্যাপী চলতে থাকবে, মানে বন্ধ হবে না, অফ হবে না, কোথাও বন্ধ হবে না, ঠিক আছে? এটার সঙ্গে যায়। হুইচ ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ কাউন্সিলিং? এখানে কোনটা কাউন্সিলিং এর বৈশিষ্ট্য নয়? এটা একটা ভালো প্রশ্ন, নালি এটা সি বলছো? কনফিডেন্সিয়ালিটি বা গোপনতা রক্ষা করা, সে যে প্রমিস করলাম এ পড়লাম সেগুলো যাবে না এর মধ্যে? একদমই তাই, একটা এ, এটা হচ্ছে সবাই এ বলছো, হ্যাঁ এ হচ্ছে সঠিক অ্যান্সার। জাজমেন্টাল অ্যাপ্রোচ, কাউন্সিলিং আমি বললাম হ্যাঁ তুমি এটা ঠিক করেছো ভুল করেছো, এটা আমি কখনো বলবো না, এটা আমার কাজ নয়। আমি কাউন্সিলর, আমি তোমাকে সুস্থ করে তুলবো, তুমি যে প্রবলেমের মধ্যে আছো সেই প্রবলেমটা থেকে বের করবো তোমাকে। তো আমি তোমাকে জাজ করবো না, তুমি ঠিক করেছো ভুল করেছো ভালো করেছো খারাপ করেছো, আমি কখনো জাজ করবো না। হ্যাঁ, তো বেসিক্যালি এইটা হচ্ছে এর মধ্যে যাবে।
আর কনফিডেন্সিয়ালিটি অবশ্যই মেনটেন করতে হবে, মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে। যে চোরের, ডাকাত, সাইকোপ্যাথ, কিলার যারই তুমি কাউন্সিলিং করাও না কেন, তোমাকে কিন্তু রেসপেক্ট করতে হবে, তাকে শ্রদ্ধা করতে হবে। কারণ সে চোর, ডাকাত, কিলার সেটা পরে, আগে সে মানুষ। সে জন্মের সময় এরকম খারাপ ছিল না, সে হয়তো বিভিন্ন সোসাইটির এমন কিছু জীবনে ফেস করে এসছে যার জন্য তাকে ওই জায়গায় পৌঁছতে হচ্ছে। তো মিউচুয়াল রেসপেক্ট অবশ্যই থাকবে। ফেস টু ফেস পার্সন, বেসিক্যালি কাউন্সিলিং এর ক্ষেত্রে এই ফেস টু ফেস এটা চলে, ঠিক আছে। অনলাইন এখনো কিছু কিছু ক্ষেত্রে হয়, কিন্তু মূলটা হচ্ছে ওটাই। পরের প্রশ্ন দেখো, হু সেড অল গাইডেন্স ইজ এডুকেশন বাট নট অল এডুকেশন ইজ গাইডেন্স। বলছে সমস্ত গাইডেন্স বা পরামর্শ বা উপদেশ হচ্ছে শিক্ষা, কিন্তু সমস্ত শিক্ষা গাইডেন্স। এটা কে বলেছেন? ক্রো অ্যান্ড কো, অথার জে জোন্স, কোঠারি কমিশন, কার্ল রজার্স। ক্রো অ্যান্ড ক্রো হবে না। ক্রো অ্যান্ড ক্রো কোথার জন্য, কোন কোন ক্ষেত্রে কাজ করে বলো? এইসব কোশ্চেন ক্ষেত্রে কিভাবে করতে বলতো? ক্রো অ্যান্ড ক্রো ডেফিনেশন কোথায় পড়ো তোমরা? সোশিওলজির কোশ্চেনে পড়ো না? সোশিওলজিক্যাল বিষয়গুলো সম্পর্কে বলে না। অথার জে জোন্স, এইটা হচ্ছে সঠিক। কার্ল রজার্স হচ্ছে পজিটিভ সেলফ রিগার্ডের কথা বলেছে। তো এইরকম যখন কিছু প্রশ্ন আসবে, ধরো তোমার আয়ত্তের বাইরে, তখন তুমি রিজেক্ট, আর মানে কি করে রিজেক্ট করতে হয় প্রশ্ন আর কি করে অ্যাকসেপ্ট করতে হয়, এই নীতি ফলো করতে হয়, ঠিক আছে। যে আমার এটা প্রো অ্যান্ড ক্রো হবে না, কারণ প্রো অ্যান্ড ক্রো বেসিক্যালি মানে সমাজ বিজ্ঞানের উপর বেস করে যে এডুকেশন আছে তার উপর মতামত দিয়েছে, আর আমি এটা গাইডেন্স করছি, মানে সাইকোলজি পর্যন্ত বেশি যেতে পারে। কোঠারি কমিশন হবে না, কারণ কোঠারি কমিশন সম্পর্কে গাইডেন্সে বলা হয়েছে, কিন্তু বেসিক্যালি মানে এরকম উক্তি কোথাও দেওয়া হয়, এই উক্তিটা নিশ্চয়ই কারোর একটা হবে। তো সেক্ষেত্রে কার্ল রজার্স এবং অথার জে জোন্স, এই দুটো নামটা পড়ে, ঠিক আছে। তো এইখানেই হচ্ছে তোমার লাক ফ্যাক্টর। অনেকে দেখবে যে মানে 50-50 চান্সে সঠিকটাই ঠিক করেছে, আবার 50-50 চান্সে দেখবে অনেকে ভুল করে দিয়েছে। তো বেসিক্যালি তাহলে দেখে রাখো যে সব গাইডেন্সের শিক্ষা, কিন্তু সব শিক্ষা গাইডেন্স নয়, সেটা হচ্ছে বলেছে আর্থার জে জোন্স। এগুলো আমরা তোমাদের একটা করে প্রতিটা সাবজেক্ট ধরে ধরে লিস্ট দিয়ে দেবো, যে এডুকেশনের কে কি সংজ্ঞা দিয়েছে, কারিকুলামের কে কি সংজ্ঞা দিয়েছে, গাইডেন্সের কে কি সংজ্ঞা দিয়েছে, এগুলো আমরা পরে পরে যখন একটু অ্যাডভান্স লেভেল আলোচনা করবো সব দিয়ে দেবো, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ সেলফ ডাইরেক্টেড এডুকেশন? সেলফ ডাইরেক্টেড এডুকেশনের অর্থ কি? স্বপরিচালিত শিক্ষা বলতে কি বোঝায়? একদম সবাই সি বলছো, একদম একদমই তাই। সেলফ লার্নিং ফ্রম রিসোর্স, নিজে থেকে শেখা বিভিন্ন রিসোর্স থেকে। কিরকম রিসোর্স? ইউটিউব হতে পারে, ফেসবুক হতে পারে, বিভিন্ন জায়গায় বই হতে পারে, এ হতে পারে, সেখান থেকে তুমি নিজে থেকে শিখছো। সেলফ ডাইরেক্টেড লার্নিং। সেলফ ডাইরেক্টেড লার্নিং মানে তুমি নিজের শিক্ষণকে, নিজের শিক্ষাকে তুমি নিজে নিয়ন্ত্রণ করছো। তুমি কখন কি পড়বে, কিভাবে পড়বে, কোনটা পড়বে না, সবটাই হচ্ছে নিজের ডিসিশন। আচ্ছা, এই যে লার্নিং থ্রো পিয়ার্স, এর মানে কি বলতো? এটা কি বলতে চাইছে বলতো? স্যার বন্ধুদের মধ্যে যে পড়াশোনাটা হয়, আমরা যে গ্রুপিং করে যে পড়াশোনা, একদম গ্রুপ স্টাডি যেটাকে বলে। গ্রুপ স্টাডি। একদমই তাই। হোয়াট ইজ দ্য ইন্টারনাল থিম অফ গাইডেন্স ইন এডুকেশন? শিক্ষায় গাইডেন্সের মূল বিষয়বস্তু কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ বলছে, কিছু জন বি বলছো, কিছু জন সি বলছো। আচ্ছা, এ যারা বলছো, এ কেন বলছো? স্যার কোনখানে কন্ট্রোল করার চেষ্টা, গাইডেন্সের মাধ্যমে কোন বিষয়ের সংযম রাখা দরকার, কতটা? এটাই কি? তাহলে পানিশমেন্টও তো গাইডেন্সের মধ্যে পড়তে পারে, ডিসিপ্লিনও তো কন্ট্রোল শেখায়, ডিসিপ্লিনও হতে পারে। আচ্ছা, কি হবে বেসিক্যালি এক্ষেত্রে? মনে হচ্ছে সিটাই হবে সঠিক আনসার, ডেভেলপমেন্ট, বিকাশ। যখন এইরকম ধরনের অপশন থাকবে, তোমাকে কিন্তু বৃহৎ অর্থে ভাবতে হবে, মানে বড় অর্থে, ন্যারো মিনিং এ ভাবলে হবে না। শিক্ষা কি তোমাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে রাখে? শিক্ষা, এই শিক্ষাটাকে ভালো শিক্ষা বলবে যেখানে তোমাকে নিয়ন্ত্রণ করে রাখা হয়? যেখানে তোমাকে শাস্তি দেওয়া হয় সেটাকে ভালো শিক্ষা বলবে? ডিসিপ্লিন কিছুটা যেতে পারবে, কিন্তু সেন্ট্রাল থিম অফ গাইডেন্স, তোমাকে উপদেশ কেন দেওয়া হয়? যাতে তোমার উন্নতি হয়,
যাতে তোমার বিকাশ হয়, যাতে তুমি সঠিক পথে চলতে পারো, যাতে ভবিষ্যৎ তোমার উজ্জ্বল হয়। এটাই তো, এই জন্যই তো গাইডেন্স দেওয়া হয়, নাহলে কি? বেসিক্যালি ডেভেলপমেন্ট হচ্ছে এর সঠিক answer, ঠিক আছে? তো এইরকম ধরনের যখন প্রশ্ন আসবে তখন কিন্তু কেউ ন্যারো মিনিং এ ভাববে না, সব বৃহৎ অর্থে ভাববে যে সবচেয়ে, দেখো এখানে ক্ষেত্রে দেখো এখানে কোনো ভুল আনসার আছে কি? গাইডেন্স তোমাকে কি নিয়ন্ত্রণ করে না, বলে না যে এটা করো না সেটা করো না, পানিশমেন্ট বাদে আর সবগুলোই ঠিক হওয়ার সম্ভাবনা আছে, তাই নয় কি? কিন্তু তোমাকে মোস্ট সুইটেবল, এখানে ওই জন্য দেখো সেন্ট্রাল থিম অফ গাইডেন্স, এই সেন্ট্রাল লেখা থাকে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার লেখা থাকে, মূল লেখা থাকে, মানে কি এগুলো সবই ঠিক, কিন্তু মূল কোনটা সেটা তোমাকে বের করতে হবে। এই পানিশমেন্ট বাদে সবই ঠিক, কিন্তু মূলটাকে বের স্যার করতে এখানে তো আরেকটা অপশনও দিতে পারে, অল অফ দ্য অ্যাবাভ। না, সে দিতে পারে কিন্তু বেসিক্যালি এরকম জায়গার ক্ষেত্রে দেয় না। হ্যাঁ, মানে নেটের ক্ষেত্রে দেয় কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু প্রশ্ন, কিন্তু তোমাকে অল অফ দ্য অ্যাবভ দেখলে তো তুমি বুঝতেই পেরে যাবে যে অল অফ দ্য অ্যাবভই হবে, তাই নয় কি? তো বেসিক্যালি এই জায়গাগুলো হ্যাঁ, তোমাকে স্যার, মোস্ট অ্যাপ্রিপিয়েট, মানে তাহলে তোমাকে, মানে এই জন্যই মাথা ঠান্ডা রেখে পড়াটা বেশি জরুরি, ঠিক আছে? স্যার এক্ষেত্রে অল অফ দ্য অ্যাবাভ দিলে অল অফ দ্য অ্যাবাভ কি হবে পানিশমেন্ট হবে না, হবে না, কোনোভাবেই তো এর পানিশমেন্ট মধ্যে বাদ যাবে, ইনক্লুড করা উচিত মানে না। এক্ষেত্রে বলতে চাইছি, ও বলতে চাইছি পানিশমেন্ট বাদে এই অপশনে যদি অল অফ দ্য অ্যাবভ থাকে, হ্যাঁ পানিশমেন্ট, হ্যাঁ হ্যাঁ তাহলে সেটা করা যেত, কিন্তু মানে যেহেতু পানিশমেন্টটা আছে হ্যাঁ সেন্ট্রাল থিমের আন্ডার তো আসবেই না স্যার। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, মানে পানিশমেন্ট মানে ওটা ওটা তো বাদ দিয়ে দিলাম, তো প্রথমেই বললাম। হ্যাঁ মানে স্যার ওটাই বললাম, মানে শাস্তিটা বাদ দিয়ে মানে এরকম হ্যাঁ, ভাবে all of দিল the যে above, সবটাই পাজল করার জন্য ওরকম ভাবে দিয়ে দিতে হ্যাঁ পারে। দিতেই পারে, হ্যাঁ ওটাই ওটাই। পরে দেখ অ্যাসারশন এবং ডিসিশন, আবার একটা গাইডেন্স হেল্প ইন ডিসিশন মেকিং, গাইডেন্স অনলি গিভস রেডিমেড অ্যান্সার। কি অ্যান্সার মনে হচ্ছে? এ ইনকারেক্ট, আর কারেক্ট বলছো লিখা, বি বলছো অনেকে, বেশিরভাগ জন বি বলছে। এই বর্ণালী, তুমি বর্ধমান তো নাকি? বর্ণালী মহান্তি না স্যার, কোথায়, মানে তোমার কোন আমার বাড়ি পুরুলিয়া। আচ্ছা, ইউনিভার্সিটি কোথায়? আমার বিশ্বভারতী ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মানে আমাদের একটা এম এর স্টুডেন্ট আছে, ওর মতোই দেখতে তোমাকে। আমি ভাবলাম যে নামটা জানি না, আমি ভাবলাম যে ওর তো বিএড এম এ বিএড হয়নি মনে হচ্ছে। হ্যাঁ, ওখান থেকে আমার একটা ফ্রেন্ড করেছে এখানেরই, মণিদীপা মাহান্তি, ও এমএ করে ও ওকে তো তারপরে চিনি, ও কমপ্লিট আমাদের, করেছে। হ্যাঁ হ্যাঁ, ও এম এ করেছিলাম তো চিনি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে চলো। হ্যাঁ, তো বি বলেছো সবাই, সরি মানে বেসিক্যালি একদমই তাই। যে এ বললে সেটা কিন্তু ভুল। গাইডেন্স তোমাকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তুমি কি সিদ্ধান্ত নেবে সেক্ষেত্রে দেখো হেল্প করে, সহায়তা করে, ঠিক আছে? মানে একদম সিদ্ধান্ত গ্রহণ করে দেয় না যে এটাই তোমাকে করতে হবে, এরকম নয়। তোমাকে গাইডেন্স বা মানে যখন কেউ তোমাকে গাইডেন্স দেয়, নির্দেশনা দেয়, সেই নির্দেশনা কি হয়, তোমাকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাহায্য করে। তুমি 10 জনের কাছে অ্যাডভাইস নিলে, গাইডেন্স নিলে, তুমি সিদ্ধান্ত গ্রহণ করলে, একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করলে সহযোগিতা করে, কিন্তু একদম মানে মানে তোমাকে তো এটাই করতে হবে এরকম কিন্তু ধরা বাঁধা কিছু নেই। তো এক্ষেত্রে এই এ স্টেটমেন্টটা কিন্তু আমাদের ঠিক, কিন্তু গাইডেন্স মানে হচ্ছে রেডিমেড অ্যান্সার, যে তোমার জ্বর হয়েছে তুমি প্যারাসিটামল খাও, এরকম যে একটা রেডিমেড থাকে তোমার, হুম, কাশি হাঁচি কাশি হচ্ছে মন্টেলুকাস খাও, এই খাও, এই যে রেডিমেড, এটা কিন্তু নয়। গাইডেন্স সবার ক্ষেত্রে আলাদা আলাদা হয়, তো ক্ষেত্রে রেডিমেড কোনো অ্যান্সার থাকে না। মানে গাইডেন্স অনলি গিভস রেডিমেড অ্যান্সার, এটা কিন্তু ভুল। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাডভোকেশনাল গাইডেন্স? সরি, অ্যাডভোকেশনাল বলছি, অ্যাভোকেশনাল মানে হচ্ছে পেশাগত নয়, এটা কোনটা তার মধ্যে যাবে? তোর অনুপমা বলছো, দুলাল, অভিজিৎ, সবার নামটা বলতে পারছি না, কিন্তু আমি সবার অ্যান্সার গুলো দেখছি, ঠিক আছে? দেখছি, গৌতমী আছো, একদমই তাই। এটা বেসিক্যালি অ্যাভোকেশনাল গাইডেন্স মানে হচ্ছে মানে বৃত্তিমুখী নয় আর কি, পেশাগত নয়। এটা হচ্ছে লেজার টাইম গাইডেন্স, বা অবসর সময় তুমি কিভাবে যাপন করবে সেইটাকে বেসিক্যালি অ্যাভোকেশনাল গাইডেন্সও বলা হয়, ঠিক আছে? এই নামটা তাহলে মনে রাখো। পরের প্রশ্ন দেখো, 15 নম্বর, হু ইজ দ্য প্রোপোনেন্ট অফ নন ডাইরেক্টিভ কাউন্সিলিং? নন ডাইরেক্টিভ কাউন্সিলিং এর প্রবক্তাকে? মানে সহজ প্রশ্ন একটা, একদম সবাই বলছো, একদম একদম একদমই তাই, হচ্ছে সঠিক আছে। কার্ল রজার্স হচ্ছে
নন ডাইরেক্টিভ কাউন্সিলিং, পার্সন সেন্টার কাউন্সিলিং, দ্য থিওরি অফ সেলফ, এগুলো সবই হচ্ছে কার্ল রজার্স। পজিটিভ সেলফ রিগার্ড যেটা বললাম সেটাও কার্ল রজার্স থিওরি, ঠিক আছে। আর হচ্ছে এই ইজি উইলিয়ামসন কোন কার? ডাইরেক্টিভ কাউন্সিলিং। ডাইরেক্টিভ কাউন্সিলিং এর পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি। হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ দ্য গাইডেন্স প্রসেস? গাইডেন্স প্রসেস এর প্রক্রিয়ার প্রথম স্টেপ কোনটা হবে? এখানে যে অপশন গুলো আছে প্রথম স্টেপ কোনটা? বলরাম বলছো রোগ নির্ণয়, বলছো তথ্য সংগ্রহ, বি বলছো কিছু কিছু জন, আর কিছু জন এ বলছো। এ কেন বলছো? রবি নূর বা অন্য কেউ বলো যারা এ বলছো রোগ নির্ণয় কেন বলছো? বলবে কেউ, মানে কেউ বললো, যারা যারা এ বলছো কেউ বলতে পারবে যে এ কেন বলছো? মানে বলো, ঠিক ভুল যাই হোক বলো, মানে আমি তাহলে বুঝতে পারবো যে কোন জায়গায় কেন ভুলটা করছো বা কেন ঠিক করছো। মনে হচ্ছে এ হবে না, কারণ প্রথমত হচ্ছে কালেকশন অফ ইনফরমেশন, তথ্য সংগ্রহ করাটা হচ্ছে প্রথম কাজ। তুমি যদি ডেটা না পাও, আমার সম্পর্কে তথ্য না পাও, ইনফরমেশন না পাও, তাহলে তুমি বুঝবে কি করে আমার কি রোগ হয়েছে না রোগ হয়েছে? রোগ নির্ণয় করার জন্য, ডায়াগনস্টিক্স করার জন্য আমাকে কিন্তু তোমার ডেটা লাগবে। তুমি আমার ব্লাড টেস্ট না করে বুঝে যাবে আমার ব্লাডে ম্যালেরিয়া আছে না, ডেঙ্গু আছে না, কিছু নেই। বেসিক্যালি প্রথমে ইনফরমেশন কালেক্ট করতে হবে, ডেটা কালেক্ট করতে হবে, তারপরে টেস্ট করে ডায়াগনস্টিক রোগ নির্ণয় করতে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের ফার্স্ট স্টেপস এগুলো বেসিক্যালি এই যে গাইডেন্স এবং কাউন্সিলিং এর যে স্টেপগুলো হয়, স্টেপগুলো আমরা সাধারণ কিছু স্টেপ ফলো করতে পারি, কিন্তু এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই, ঠিক আছে। তো তোমাকে এই যে চারটে অপশন গুলো আছে, চারটে অপশন গুলো পড়তে হবে ভালো করে, এবং ভেতর থেকেও আসবে গাইডেন্সের স্টেপস গুলো, কাছে আরো প্রশ্ন আছে। তো চারটে স্টেপ ফলো করে, মানে বিচার করে তোমাকে মনে করতে হবে, যে বিচার করতে হবে যে কোনটা আগে হতে পারে। হ্যাঁ, যে এই তথ্য সংগ্রহটা আগে হতে পারে, কারণ তথ্য সংগ্রহ না করে আমি কিন্তু রোগ নির্ণয় করতে পারবো না। রোগ নির্ণয় না করতে পারলে, মানে এটা 1 নম্বর স্টেজ রোগ নির্ণয় বা ডায়াগনস্টিক 2 নম্বর স্টেপ। রোগ নির্ণয় না করলে আমি কিন্তু অ্যাডভাইস দিতে পারবো না, পরামর্শদান দিতে পারবো না, 3 নম্বর। আর হচ্ছে 3 নম্বর পর অ্যাডভাইসটা ফলো আপ, মানে হচ্ছে পুনরায় অনুসরণ বা ফলো আপ করা, মানে আমি যে অ্যাডভাইসটা দিলাম সেটা কাজ করেছে তো, সেটা জানার জন্য, বা সঠিকভাবে কাজ হচ্ছে তো, সেটা হচ্ছে ফলো আপ। পরের প্রশ্ন দাও, হোয়াট ইজ দ্য ফাইনাল স্টেপ অফ কাউন্সিলিং প্রসেস? কাউন্সিলিং প্রসেসের ফাইনাল স্টেপ বা চূড়ান্ত ধাপ, মানে শেষ স্টেপ কোনটা? কেস স্টাডি, ইন্টারপ্রিটেশন, ফলো আপ, ডায়াগনস্টিক্স। ডায়াগনোসিস। সবাই ঠিক বলছো, একদমই তাই, একদম। এই সঠিক আনসার হচ্ছে ফলো আপ করা শেষে, ঠিক আছে। Which of the following guidance type deal with emotional issue? অভিজ্ঞতা ইস্যু নিয়ে আলোচনা করলাম। অনুপমা, বেবি, বিনিতা, সবাই বি বলছো, একদমই তাই। বলরাম, সবার নাম বলতে পারছি না, কিন্তু সবার আনসার আমি দেখছি, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে। একদম পার্সোনাল গাইডেন্স হচ্ছে এর মধ্যে, ঠিক আছে। এইটা এবার এগুলো ম্যাচ করো, টেবিল 1 টেবিল 2 ম্যাচ করো, ডাইরেক্টিভ, নন ডাইরেক্টিভ, ইলেকটিভ কোনটা কার মধ্যে যায়। বলছো একদম, এ বলছো সবাই একদম। ডাইরেক্টিভ কাউন্সিলিং হচ্ছে কাউন্সিলর সেন্টার, আর নন ডাইরেক্টিভ হচ্ছে ক্লায়েন্ট সেন্টার, আর ইলেকটিভ হচ্ছে মিক্সড। একদমই তাই, একটাই সঠিক আনসার, এর এ বি 2 একটাই সঠিক, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে। এরপরে প্রশ্ন দেখো, দ্য থিওরি অফ সেলফ ইচ কাউন্সিলিং এমফাসাইজ অন। এই যে কাউন্সিলিং এর ক্ষেত্রে সেলফ থিওরির কথা বলছি, সে কোথায় জোর দেয়? অপশনগুলো পড়ো, অ্যান্সার। একদমই তাই, একদম বি হচ্ছে সঠিক আনসার, সবাই বি বলছো, সবাই সঠিক। সেলফ অ্যাওয়ারনেস, মানে থিওরি অফ সেলফ, অর্থাৎ নিজেই নিজেকে সুস্থ করে তুলবে, নিজেই নিজের, মানে মানে এখানে হচ্ছে কি বলতো, থিওরি অফ সেলফ থিওরিতে বা নন, মানে মানে ওই নন ডাইরেক্টিভ কাউন্সিলিং এর ক্ষেত্রে কি হয় বলতো, এখানে
ধরো আমি কাউন্সিলিং করাচ্ছি তো কি সমস্যা হচ্ছে বলো, তুমি সমস্যা করলে আমি বললাম তোমার কি মনে হয় কিভাবে সমস্যার সমাধান হতে পারে, তুমি দেখবে উপায় বের করছো। আমরা সাইকোলজিক্যাল প্রবলেম কি বলতো, আমরা নিজের সমস্যা জানি, সমাধান জানি, কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারি না, ঠিক আছে, সচেতন হতে পারি না, আত্মসচেতন হতে পারি না, ঠিক আছে। তো এই জন্য সেখানে কি করা হয়, তারপরে তোমাকেই বলা হয় আচ্ছা তুমি তাহলে এই কাজগুলো করো, তুমি যেটা ভালো মনে করছো সেটাই করো। এবারে যদি মনে হয় যে না সেই যে পদক্ষেপটা বা সেই যে বিষয়টা ভাবছে সেটা ঠিক নয়, ভুল ভাবছে, সেক্ষেত্রে একটু মডিফাই করা হয়। তাহলে থিওরি অফ সেলফকে আত্মসচেতন, নিজেকে সচেতন করার কাজ নিজের, এবং নিজের সম্ভাবনাগুলোকে বাড়ি তোলার কাজ হচ্ছে নিজের। এখানে কাউন্সিলিং মানে কাউন্সিলর কি করে, নিষ্ক্রিয় ভাবে বসে থাকে, কিন্তু তোমার একটা কোম্পানি দেয় যেখানে সব কথা শোনে, সবটা শোনে, তুমি লোকের কাছে বলে তুমি হালকা হও, সেই জায়গার সেই কাজটা করে। আবার মন্তব্য যুক্তি আছে, গাইডেন্স প্রোগ্রাম আর অপশনাল ইন স্কুল, এটা ভালো প্রশ্ন একটা। নট অল স্টুডেন্ট নিড গাইডেন্স, বলো এটা কি অ্যান্সার হবে? দুটোই ভুল। এর আনসারটা ক্লিক হয়ে গেছিল, একদমই তাই। ক্ষেত্রে কিন্তু দুটোই ভুল। দেখো কাউন্সিলিং সবার প্রয়োজন নেই, নো নিড, নট অল স্টুডেন্ট নিড কাউন্সিলিং, কাউন্সিলিং এর কিন্তু সবার প্রয়োজন পড়ে না, কিন্তু গাইডেন্সটা সবার কোনো না কোনো ক্ষেত্রে প্রয়োজন পড়ে। এবং বলছে যে স্কুলে গাইডেন্স প্রোগ্রামগুলো অপশনাল, মানে থাকতেও পারে নাও থাকতে পারে, এটাও কিন্তু ভুল, রাখতে হবে অবশ্যই, গাইডেন্সটা দরকার, সঠিক গাইডেন্সের অভাবে আমরা এগোতে পারি না, যেটা কিন্তু জরুরি। পরের প্রশ্নটা, আচ্ছা এইখানে ম্যাচ করাতে হবে, এটা পড়ে বাংলাটা নেই বলে দিচ্ছি, ওরিয়েন্টেশনাল সার্ভিস, ওরিয়েন্টেশন সার্ভিস, রিমিডিয়াল সার্ভিস, ফলো আপ সার্ভিস। ওরিয়েন্টাল সার্ভিস মানে হচ্ছে সূচনা দিক করে আর কি, রিমিডিয়াল সার্ভিস মানে হচ্ছে চিকিৎসামূলক, আর ফলো আপ মানে তো জানো যে মানে উন্নতি হচ্ছে কিনা, ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা সেটা দেখা। তো এইখানে ম্যাচ করাতে হবে, অ্যাকুইজিশন নিউ স্টুডেন্ট, সলভ একাডেমিক প্রবলেম, আর ট্র্যাক প্রোগ্রেস পোস্ট স্কুল, এটার মধ্যে কোনটা কার সঙ্গে যাচ্ছে না? একদমই তাই, সবাই সঠিক আনসার বলছো। তো ওরিয়েন্টেশন সার্ভিস হচ্ছে অ্যাকুইজিশন নিউ স্টুডেন্ট যখন আসছে তাকে অ্যাকুইজেন্ট করা, তাকে করা মানে সূচনা পর্বে। আর রিমিডিয়াল সার্ভিস হচ্ছে তোমার প্রবলেম যখন সলভ করছি, তোমার একাডেমিক প্রবলেম সলভ করছি, সেটা হচ্ছে মানে চিকিৎসা করে দিচ্ছি, সলভ করে দিচ্ছি, রেমিডিজ দিয়ে দিচ্ছি। আর ফলো আপ সার্ভিস মানে ট্র্যাক প্রোগ্রেস অফ পোস্ট স্কুল, স্কুলের পরে তোমার কতটা প্রোগ্রেস হয়েছে, উন্নতি কতটা হয়েছে পরে, মানে চিকিৎসা করার পর কতটা উন্নতি হয়েছে সেটা দেখার জন্য আমাদের ফলো আপ সার্ভিস রাখতে হবে, ঠিক আছে। এরপরে প্রশ্ন দেখো, হুইচ সার্ভিস সাপোর্ট ড্রপ আউট প্রিভেনশন, কোন গাইডেন্স ড্রপ আউট মানে এর ক্ষেত্রে সাহায্য করতে পারে? এখানে যে সার্ভিসগুলো দেওয়া আছে কোনটা মানে ড্রপ আউটটাকে আটকানোর ক্ষেত্রে সাহায্য করতে? ড্রপ আউট মানে এই ধরো বারবার ফেল করছে, পাস করতে পারছে না, তারপরে স্কুল ছেড়ে দিচ্ছে, সেক্ষেত্রে কোন সার্ভিসটা দেবো? একদমই তাই, রিমিডিয়াল সার্ভিসটা দরকার। অর্থাৎ তাদের কোন জায়গাগুলোই প্রবলেম হচ্ছে, কেন বারবার ফেল করছে, কেন পাস করতে পারছে না, সেটা যাচাই করে আমাকে তার জন্য উপযুক্ত চিকিৎসা নিতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে, তাদের জন্য স্পেশাল কেয়ার করতে হবে। তারপরে আমি কিন্তু তার ফলে আমি তাকে পাস করাতে পারবো এবং ড্রপ আউট রেট কমাতে পারবো। পরের প্রশ্ন দেখো, ফিডব্যাক ইন গাইডেন্স ইজ ইউজ টু, গাইডেন্সের ক্ষেত্রে ফিডব্যাক কেন ব্যবহার করা? একদমই তাই, যে কোনো ক্ষেত্রে আমরা ফিডব্যাক নিই কেন? যাতে আমার যদি কোনো ভুল থাকে, আমার যদি কিছু ইমপ্রুভমেন্টের জায়গা থাকে, সেটা আমি যাতে ইমপ্রুভমেন্ট করার সুযোগ পাই, আমি যাতে ভালো কিছু আরো ভালো করতে পারি, তার জন্য আমি ফিডব্যাক, বেসিক্যালি ইমপ্রুভমেন্ট সার্ভিস, এটাই হচ্ছে সঠিক। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ ভোকেশনাল কাউন্সিলিং, ভোকেশনাল কাউন্সিলিং এর প্রথম স্টেপ কি? এগুলো অপশন গুলো পড়ো, দিয়ে মনে হচ্ছে কোনটা মনে হচ্ছে প্রথমে হবে। একদম সবাই বি বলছো, একদমই তাই, সেলফ অ্যানালাইসিস। প্রথমে ভোকেশনাল কাউন্সিলিং এর জন্য সেলফ অ্যানালাইসিস, যে আমার কি কি এবিলিটি আছে, আমার কি কি যোগ্যতা আছে, আমি কোন কাজ করতে পারবো, কোন কাজ করতে পারবো না, সেটা আগে আমার
বিশ্লেষণ করা জরুরি। তারপরে সিদ্ধান্ত নেব আমি কোন কাজে যাব, তারপরে সেই কাজে যুক্ত হলো এবং তারপরে ফলো আপ। ঠিক আছে, তো বিটা এক্ষেত্রে সঠিক আনসার, সবাই বি বলেছো। পরের প্রশ্ন চলে যাচ্ছি। কাউন্সিলিং শুড বি বেসড অন, কাউন্সিলিং কার উপর ভিত্তি করে হওয়া উচিত? দেবী, অর্চনা, অনুপমা, অভিজিৎ, দেখেই বলছো বি। কে বলছো বি? কেন বলছো সম্রাট বি বলছো কেন? এক্সপ্লেন করবে? কাউন্সিলিং কিন্তু মানে পারস্পরিক বোঝাপড়া এবং সহানুভূতি, এমপ্যাথি, তার উপর বেস করে করা উচিত। ঠিক আছে, ধরো সমাজে সবাই একজনকে চোর বলছে, ডাকাত বলছে, খারাপ লোক বলছে, তুমি তার কাউন্সিলিং করাচ্ছ, সেক্ষেত্রে প্রথমে তার প্রতি তোমাকে সহানুভূতিশীল হতে হবে। ঠিক আছে, সে কেন হলো, সে কেন এরকম করে করলো, আগে সহানুভূতিশীল হতে হবে, তারপরে পারস্পরিক বোঝাপড়া, এগুলোর উপর বেস করে কিন্তু কাউন্সিলিংটা, এর এই এমপ্যাথি এবং আন্ডারস্ট্যান্ডিং বা পারস্পরিক বোঝাপড়া, এর উপর বেস করে কিন্তু কাউন্সিলিং এর ভিত গড়ে ওঠে। ঠিক আছে, তুমি প্রথমে গিয়ে যদি অ্যাডভাইস দিয়ে দাও, আমি প্রবলেম শুনলাম না, আমি বুঝলামই না, জানলামই না, আমি অ্যাডভাইস দিয়ে দিলাম, সেটা কিন্তু না, ভালো হবে না। এটা পেরেন্টাল কাউন্সিলিং, মানে বাবা মা যে কাউন্সিলিংটা করে, পিতামাতা। স্টুডেন্ট কাউন্সিলিং, টিচার রোল। এখানে সাপোর্ট প্যারেন্টিং এন্ড ফ্যামিলি, অ্যাড্রেস স্টুডেন্ট প্রবলেম এন্ড ক্রিয়েট লার্নিং এনভায়রনমেন্ট। কোনটা কার মধ্যে যাবে? একদমই তাই, এটাই সঠিক আনসার হবে। প্যারেন্টাল কাউন্সিলিং হচ্ছে আমাদের কি, এই যে সাপোর্ট প্যারেন্টিং এন্ড ফ্যামিলি, যে পরিবার, বাবা মা তোমাকে সাপোর্ট করছে, ঠিক আছে এবার রেজাল্ট ভালো হয়নি, পরের বার হবে, তবে এই যে সাপোর্ট করছে। স্টুডেন্ট কাউন্সিলিং হচ্ছে অ্যাড্রেস স্টুডেন্ট প্রবলেম, স্টুডেন্টের প্রবলেম গুলোকে বোঝা এবং সেগুলো সলভ করা, এটা স্টুডেন্ট কাউন্সিলিং এর মধ্যে পড়ে। টিচার্স রোল কি? টিচারের মূল লক্ষ্য হচ্ছে, মানে টিচারকে এখন বা শিক্ষককে এখন কি বলা হচ্ছে? শিক্ষককে এখন বলা হচ্ছে ফ্যাসিলিটেটর। শিক্ষক এখন টিচার নয়, জ্ঞানদাতা নয়, টিচার হচ্ছে এখন ফ্যাসিলিটেটর। সহযোগিতা করবে, ফ্যাসিলিটি দেবে, ভালো এনভায়রনমেন্ট তৈরি করবে, লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করবে। শিশু বা শিক্ষার্থী নিজে থেকেই শিখবে। শিক্ষকের রোল কি? ক্রিয়েট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট, শিক্ষার পরিবেশ তৈরি করবে, সমস্ত রকম সহযোগিতা করবে, মানে ফ্যাসিলিটেটরের কাজ করবে। ঠিক আছে, পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ডিজিটাল মিডিয়া? আমরা পার্ট 2 এর মধ্যে প্রবেশ করছি। ডিজিটাল মিডিয়ার কোনটা উদাহরণ এক্ষেত্রে? অনুপমা বি বলছো, চকবোর্ড ডিজিটাল মিডিয়ার উদাহরণ? না, একদম তাই, আবার সিটাই হচ্ছে সঠিক আনসার, ইউটিউব। এখানে ডিজিটাল মিডিয়ার মধ্যে নিউজ পেপার, প্রিন্ট মিডিয়া, চকবোর্ড, নোটিশ বোর্ড, এগুলো হচ্ছে কি মানে জাস্ট হার্ড কপি পাওয়া যায়, আর ইউটিউব হচ্ছে আমাদের কি ডিজিটাল মিডিয়া। ঠিক আছে, ইন্টারনেট প্রয়োজন। হোয়াট ইজ দ্য কি বেনিফিট অফ ইউজিং মিডিয়া ইন এডুকেশন? আমরা শিক্ষাক্ষেত্রে মিডিয়া ব্যবহারের মূল সুবিধা কি? এই মাধ্যমগুলো, এই ইউটিউব হতে পারে, ফেসবুক হতে পারে, টিভি, আমাদের কি করে? আমাদের বেশি, একদমই তাই, সি ইন্টারঅ্যাক্টিভ লার্নিং এ, আন্তঃক্রিয়ামূলক শিক্ষা, ইন্টারঅ্যাক্টিভ লার্নিং, মানে নিজে থেকে শিখছো, নিজে অ্যাক্টিভ থাকছো। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু মিডিয়া সাহায্য করে, এই জন্য আমরা এখানে ইউজ করি। 30-এর দাগে দেখো। আচ্ছা, এই ইউনিটের উপর যে মক স্বয়ং সম্প্রভার উপর যে ভিডিওগুলো আপলোড করেছি, এই ইউনিট 7 এর উপর, সেগুলো দেখেছো সবাই? হ্যাঁ স্যার দেখেছি। প্রচুর ইনফরমেশন আছে, ঠিক আছে, ওগুলো ভালো করে রাখো। তো এখানে দেখো, এখানে বলছে মক্স মানে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স প্রোভাইড লার্জ স্কেল অ্যাক্সেস টু এডুকেশন। আর দ্বিতীয় বলছে রিজন, মক্স আর লিমিটেড ইন ফিজিক্যাল ক্লাস। বলছে মক্স শিক্ষার সুযোগকে ব্যাপক সুযোগ প্রদান করে, আর মক্স হচ্ছে ফিজিক্যাল মানে শ্রেণীকক্ষে সীমাবদ্ধ। বি বলছো, তাই তো? একদমই তাই। তো বেসিক্যালি এ ইজ ট্রু, আর ইজ ফলস। অর্থাৎ হ্যাঁ, মক্স ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সের মূল উদ্দেশ্য কি? যে অনেক জনগণকে, অনেক ব্যক্তিকে, অনেক মানুষকে একসঙ্গে শিক্ষা করতে হবে, লার্জ স্কেল অ্যাক্সেস টু এডুকেশন। আর এটা কিন্তু একটা মক্স হচ্ছে একদম অনলাইন, এটা হচ্ছে অনলাইন, ঠিক আছে, অনলাইন। এখানে ফিজিক্যাল ক্লাসরুমের মধ্যে কিছু লিমিটেড নয়, সীমাবদ্ধ নয়। তো বেসিক্যালি দুইটার জন্য ভুল, মানে 8টা ফলস, এটা ট্রু। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ বেনিফিট অফ ইউজিং
অডিও ভিজুয়াল এইডস ইন টিচিং। শিক্ষাক্ষেত্রে যে আমি অডিও ভিজুয়াল এইডস গুলো বা মানে বিষয়গুলো ব্যবহার করছি তার উপকারিতাটা কি? একদমই তাই, একদম। আচ্ছা, এটা কেউ বলে বোঝাতে পারবে? এটা কি কেউ এক্সপ্লেন করতে পারবে? স্যার ওই বহুবিধ ইন্দ্রিয়কে ব্যবহার করছে অডিও ভিজুয়ালের মাধ্যমে, আমরা শুনছি প্লাস দেখছি, আমাদের চোখ কান সব ইন্দ্রিয়ই সজাগ থাকছে এই জন্য। একদমই তাই। বেসিক্যালি যখন তুমি ক্লাসরুমে ক্লাস করছো তখন তুমি শিক্ষক বলছে তুমি শুনছো, তো সেক্ষেত্রে আমার শুধু কানটা ইউজ করা হচ্ছে। কিন্তু যখন তুমি ভিডিওতে দেখছো তখন তুমি শুনতে পারছো, ভিডিওগুলো তোমার সামনে আসছে, তো দুটো ইন্দ্রিয় ইউজ হচ্ছে। তোমার ওখানে ইমোশনটাও জড়িয়ে থাকে, অ্যাটেনশনটা বেশি দেওয়া যায়। তো এর জন্য কিন্তু এই যে ফিল করি অনেক ক্ষেত্রে। হ্যাঁ একদম মাল্টি সেন্সারি এই যে লার্নিং বা অনেকগুলো অর্গান ইউজ করছে তোমার ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমার কিন্তু মানে আমরা সিনেমা ভুলি না এই কারণে, আমরা মানে ক্লাসে 10 মিনিট পর ক্লাসে কি পড়েছিলাম ভুলে যাই, কিন্তু একটা সিনেমা দেখার পর 1 মাস 2 মাস 2 বছর 3 বছর 4 বছর চলে যাচ্ছে আমি বুঝছি না। তো এটা হচ্ছে কারণ হচ্ছে সেখানে আমাদের মাল্টি সেন্সারি লার্নিংটা ইউজ হয়, আমাদের অনেকগুলো সেন্সার অনেকগুলো ইন্দ্রিয় একসঙ্গে কাজ করে। ওই জন্য শিক্ষাক্ষেত্রে বলা হচ্ছে যে এরকম অডিও ভিজুয়াল এইডস গুলো বেশি ইউজ করতে, যাতে শিক্ষাটাও যেটা শিখবো সেটাও যাতে আমি না ভুলি দীর্ঘদিন। ঠিক আছে। স্বয়ং ইজ ম্যানেজ বাই হুইচ অর্গানাইজেশন? আমরা যে বলছিলাম স্বয়ং, স্বয়ং কোন অর্গানাইজেশন দ্বারা পরিচালিত হয়? একদমই তাই। স্বয়মের ফুল ফর্ম মনে আছে তো? বলতে পারবে স্বয়মের ফুল ফর্ম? Study waves of active learning young aspiration for minds. তো এটা কিন্তু একদম ভালো করে মনে রাখবে, ঠিক আছে? কারণ হচ্ছে ওই একই রকম স্পেলিং এর উপর অনেকগুলো দিয়ে দেয়, ওই ইন অন ওইগুলোই ডিফারেন্স থাকে, তো ভালো করে মনে রাখবে কিন্তু। তো বেসিক্যালি এই যে স্বয়ং, এটা হচ্ছে আমাদের ভারতে, এটা মানে MHRD মানে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যেটাকে বর্তমানে মিনিস্ট্রি অফ এডুকেশন নামকরণ করা হয়েছে, এখন আর MHRD বলা হয় না, এখন মিনিস্ট্রি অফ এডুকেশন বলা হয়। ঠিক আছে। তো এই অর্গানাইজ দ্বারা কিন্তু আমাদের স্বয়ংটা পরিচালিত হয়। পরের প্রশ্ন দেখো, ম্যাচিং স্বয়ং অ্যাপ, ই পাঠশালা, ইগনু স্টুডেন্ট অ্যাপ এবং NDL ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি না লিটারেসি। NDL এর ফুল ফর্ম কি? National Digital Library. ডিজিটাল লাইব্রেরি। এটা ম্যাচ করাতে হবে। একদমই তাই, বেসিক্যালি এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। যে স্বয়ং হচ্ছে এই যে মক্স ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, এই কোর্সগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়াতে একটা বেশি হয়ে গেল, ইন্ডিয়াতে আমাদের কিন্তু এই স্বয়ং অ্যাপের মধ্যে দিয়ে এগুলো সার্কুলেট করা। আর ই পাঠশালা হচ্ছে NCERT যে বইগুলো লেখে, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এই যে ইনস্টিটিউশন মানে বেসিক্যালি যারা স্কুল এডুকেশনটাকে দেখে, তো তাদের যে ডিজিটাল বইগুলো মানে PDF বুকগুলো, ডিজিটাল বই মানে PDF বইগুলো বা অনলাইন বইগুলো, সেগুলো হচ্ছে ই পাঠশালা দ্বারা তারা কিন্তু প্রোভাইড করে, মানে ডিজিটাল নোটস গুলো তারা হচ্ছে ই পাঠশালা দ্বারা এটাই করে। এবং এরই একটা আছে EPG পাঠশালা, যেখানে হচ্ছে PG লেভেলের মানে MA/MSc লেভেলের নোটস কিন্তু ওরা প্রোভাইড করে। আর ইগনু স্টুডেন্ট কি করে? ইগনু স্টুডেন্ট অ্যাপ, এটা হচ্ছে ইগনু রিলেটেড সার্ভিস দেয়। আর ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি হচ্ছে ডিজিটাল একাডেমিক লাইব্রেরি হিসেবে কাজ করে। ঠিক আছে। পরের প্রশ্ন, শিক্ষায় সামাজিক মাধ্যমের একটি প্রধান ভূমিকা। হোয়াট ইজ দ্য কি রোল অফ সোশ্যাল মিডিয়া ইন এডুকেশন? এই যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলো সোশ্যাল ইউটিউব, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, হ্যাঁ এগুলো শিক্ষাক্ষেত্রে কি রোল ভূমিকা পালন করে? একদমই তাই, এক্ষেত্রে সিটাই হচ্ছে সঠিক অ্যান্সার। এনহান্সিং পিয়ার কোলাবরেশন, সহপাঠীদের সহযোগিতা বৃদ্ধি করা, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। এনকারেজিং গসিপটাকে উৎসাহ দেয়, ভুল। অনলি এন্টারটেনমেন্ট কন্টেন্ট প্রমোট করে, সেটাও ভুল। এবং ডিসকারেজিং কমিউনিকেশন, যোগাযোগটা কমিয়ে দেয়, এটাও বেসিক্যালি হবে না। মূল রোল হচ্ছে যে সহপাঠীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে। ঠিক আছে, আমি এটা দেখলাম কোনো এডুকেশনাল কন্টেন্ট, কোনো ভালো বিষয় সেগুলো শেয়ার করলাম, এরকম পজিটিভ সেন্স এটা বলেছে আর কি। পরে দেখো, হোয়াট ইজ ওয়ান অফ দ্য মেজর গোল অফ মিডিয়া ইন এডুকেশন? শিক্ষায় মিডিয়ার প্রধান লক্ষ্য কি? সরি,
কি বলছো? হ্যাঁ, এনাবেলিং লার্নিং উইথাউট টাইম অ্যান্ড লোকেশন। বেসিক্যালি এই যে মিডিয়াগুলো বা মানে ইউটিউব হতে পারে, ফেসবুক হতে পারে, মক সব যা কিছু সব যায়, এগুলোর মূল লক্ষ্য হচ্ছে যে তুমি কোনো টাইম এবং লোকেশন বেরিয়ার ছাড়া তুমি শিখতে পারো। মানে ধরো তুমি যদি স্কুলে শিখতে যাও, তোমাকে 10টা থেকে 4টের মধ্যে থাকতে হবে, স্কুলে উপস্থিত থাকতে হতে হবে, তুমি যেখানেই থাকো না কেন, যেখানে তোমার বাড়ি হোক না কেন, সেখানে তোমার স্কুলে উপস্থিত থাকতে হবে। এই অনলাইন গুলো বা মিডিয়া গুলো হচ্ছে তুমি তোমার নিজের সময় মতো নিজে যে কোনো লোকেশনে থেকে তুমি সেখান থেকে শিখতে পারো। এটাই হচ্ছে এর মূল রোল আর কি। 36, what is one limitation of traditional education mentioned in the unit? Basically ইউনিটটা বাদ দাও, যে হোয়াট ইজ দ্য ওয়ান লিমিটেশন অফ ট্র্যাডিশনাল, প্রথাগত শিক্ষার আমাদের একটা সীমাবদ্ধতা কি? জানো সবাই সঠিক অ্যান্সারটা কি হবে? একদমই তাই, হাই ড্রপ আউট রেট। আমাদের প্রথাগত শিক্ষার সমস্যা হচ্ছে কি, মানে প্রচুর ড্রপ আউট হয়ে যাচ্ছে, মানে ফেল হয়ে যাচ্ছে, পাস করতে পারছে না, একই ক্লাসে বারবার থাকছে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা কিন্তু মানে লিমিটেশন আর কি। এই যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের নাম শুনেছো? সেগুলো হচ্ছে ন্যাশনাল ওপেন স্কুল। এই ন্যাশনাল ওপেন স্কুলগুলো কেন প্রতিষ্ঠিত হয়েছিল? ওয়াজ এস্টাবলিশড টু, কেন প্রতিষ্ঠিত হয়েছিল? এই অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে। মানে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আমাদের যেটা আছে সেটা হচ্ছে ন্যাশনাল, মানে এরকম ন্যাশনাল ওপেন স্কুলগুলো আছে। ওপেন ইউনিভার্সিটি যেরকম বলি সেরকম ওপেন স্কুল। বেসিক্যালি প্রোভাইড ফ্লেক্সিবল এডুকেশন ফর ডাইভার্স লার্নার। হ্যাঁ, বিভিন্ন শিক্ষার্থীদের জন্য নমনীয় শিক্ষা প্রদান করা। এবার এই ডাইভার্স লার্নার বলতে কাদের কাদের যুক্ত বলা হয়েছে বলো? ডাইভার্স লার্নার বলতে আমরা কাকে বুঝি? যারা ধরুন অনেকটা সময় দূরে থাকে বা অনেকে হয়তো বিভিন্ন জব করে, তার পাশাপাশি বিভিন্ন কোর্স গুলো করে, এই ধরনের লার্নাররাও তো এর মধ্যে পড়ে। আর দলিত সম্প্রদায় যারা দূরে থাকে, বিভিন্ন কারণে কলেজ অ্যাটেন্ড করতে পারে না, তাই তারা এইভাবে করে। আর যে সমস্ত ছাত্রছাত্রী শিক্ষা ছেড়ে দিয়েছে, পরবর্তীতে আবার ওদের মানসিকতা হয়েছে যে না পড়াশোনা করবো, তারাও কিন্তু এখানে ভর্তি হতে পারে, পড়াশোনা করতে পারে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি যেটা শুনতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে এই এনএসইউ মানে আমাদের গৃহবধূদের, মেয়েদের এই ডাইভার্স লার্নার্স হচ্ছে যারা হচ্ছে স্কুল ছুট বা নির্দিষ্ট মানে কম নিজের যখন বয়স ছিল পড়াশোনার, সেই বয়সে পড়াশোনা করতে পারেনি, তার পরবর্তী সময় মানে কাজবাজে যুক্ত হয়েছে, পরে পড়তে ইচ্ছুক, তারা গৃহবধূরা এবং বিশেষ করে মহিলা। আমাদের 50% পপুলেশন, মানে আমাদের ধরো আমাদের কত মানে ছেলে মেয়েদের অনুপাত কত হবে? হয়তো ম্যাক্সিমাম হলে 48, 52 এই অনুপাতে হবে, কিন্তু মেয়েরা এখনো শিক্ষার থেকে অনেকটা পিছিয়ে। ওই ডাইভার্স লার্নার বলতে কিন্তু এইরকম, তার সঙ্গে হচ্ছে গৃহবধূরা, মহিলারা, এরাও কিন্তু যুক্ত থাকছে, ঠিক আছে? এটা মনে রাখবে, ঠিক আছে? এবং এখন যে আমাদের ডেপ্রাইভ পোর্শন মানে SC ST OBC যে বলছি, তার মধ্যে কিন্তু এখন ফিমেলদেরও যুক্ত করা হয়েছে। তার সঙ্গে যে বস্তি এলাকায় যারা থাকে, মেইন স্ট্রিম থেকে আলাদা একদম, তাদেরকেও যুক্ত করা হয়েছে, ঠিক আছে? হোয়াট ইজ দ্য পারপোজ অফ জ্ঞানবাণী রেডিও চ্যানেল? জ্ঞানবাণী রেডিও চ্যানেলের উদ্দেশ্য কি আমরা আলোচনা করেছি। এডুকেশনাল ব্রডকাস্টিং ভায়া এফএম। সবাই সি বলছো, একদমই তাই। হ্যাঁ ঠিক আছে, এফএম এর মধ্যে দিয়ে আমাদের এডুকেশনাল ব্রডকাস্ট, ঠিক আছে, এডুকেশনাল কন্টেন্ট গুলোকে প্রোভাইড করা জ্ঞানবাণী, ঠিক আছে? হুইচ অফ দোজ মিডিয়া ফর্ম ইজ মোস্টলি ইউজড ইন ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং? এই যে মিডিয়াগুলো আছে ওপেন এবং ডিস্টেন্স লার্নিং এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত কোনটা? ওপেন এবং ডিস্টেন্স লার্নিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয় বি, টিভি এবং রেডিও, টেলিভিশন এবং রেডিও, ঠিক আছে? জ্ঞানবাণী, জ্ঞান দর্শন, হ্যাঁ, বা স্বয়ং প্রভার যে চ্যানেলগুলো, সেগুলোর মধ্যে আমাদের এইগুলো কন্টেন্ট গুলো, ঠিক আছে? পরের প্রশ্ন দেখ, জ্ঞান দর্শন, জ্ঞানবাণী, ই পাঠশালা এবং কান্ট্রি ওয়াইড ক্লাস, কোনটা কার সঙ্গে যাবে? যেগুলো ম্যাচিং গুলো সব ইয়ে হয়ে গেছে। একদমই তাই, জ্ঞান দর্শন হচ্ছে টেলিভিশনের সঙ্গে যায়, জ্ঞানবাণী রেডিও, ই পাঠশালা হচ্ছে ডিজিটাল অ্যাপ, আর কান্ট্রি ওয়াইড ক্লাসরুম যেটা বেসিক্যালি স্যাটেলাইট টিভি লেকচার, এটাকে বলছে স্যাটেলাইট টিভি লেকচার। পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি 41, হোয়াট ডাজ মাস মিডিয়া প্রাইমারিলি রেফার টু?
মাস মিডিয়া প্রধানত কি কি বোঝায়? মাস মিডিয়া বলতে সাধারণত কি বোঝানো হয়? একদমই তাই, মিডিয়া রিচিং এ লার্জ অডিয়েন্স। মাস মিডিয়া এই জন্য বলা হয় যে মাধ্যম বৃহৎ সংখ্যক জনগোষ্ঠীর কাছে পৌঁছে যেতে পারে তাকেই মাস মিডিয়া বলা হয়। ঠিক আছে, নিউজ পেপার, ইউটিউব, রেডিও, ফেসবুক, প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়া, ব্রডকাস্ট এবং সোশ্যাল মিডিয়া। আচ্ছা, তোমাদের ম্যাচিং গুলোর একটু অপশন গুলো সবগুলো সেম হয়ে যাচ্ছে, এটা একটু করতে হবে। একদমই তাই, বেসিক্যালি নিউজ পেপার হচ্ছে প্রিন্ট মিডিয়া, ইউটিউব ডিজিটাল মিডিয়া, রেডিও হচ্ছে পডকাস্ট, আর ফেসবুক হচ্ছে সোশ্যাল মিডিয়া। চার কয়েকটা প্রশ্ন আছে। হুইচ ফর্ম অফ মিডিয়া ইভলভ ফার্স্ট ইন হিউম্যান কমিউনিকেশন? এইটা ভালো প্রশ্ন। দেখো, মানবীয় যোগাযোগের প্রথম কোন ধরনের মিডিয়ার বিকশিত? অভিজিৎ বি বলছো, প্রিন্টেড মিডিয়া। আচ্ছা, এ যারা বলছো তারা এ কেন বলছো? এ কেন বলছো? মানুষ তো প্রথম মনের ভাব মুখের ভাষার মাধ্যমে প্রকাশ করেছিল। হ্যাঁ, তো আমরা যেমন বেদের অপর নাম শ্রুতি জানি, তো সেটা শুনে শুনে বেদকে মনে রাখতো। একদমই তাই। আর বি যারা বলছো, এই আমি যেই বলে দিয়েছি যে কেন বলছো, সবাই পরে পরে বি অ্যান্সার দিয়েছো। দেখো, বি কেন বলছো? প্রিন্টেড নিউজ পেপার ফার্স্ট হিউম্যান, এটা দেখো ফার্স্ট কথা আছে, একদম প্রথম হিউম্যান কমিউনিকেশন কিভাবে হতো? মানুষের যোগাযোগ মৌখিকভাবে, ইশারাতে, এভাবেই কমিউনিকেশন হতো, যোগাযোগ হতো। নিউজ পেপার, মিডিয়া, ইন্টারনেট, সিনেমা এগুলো বহুত পরে এসছে। বেসিক্যালি এর ক্ষেত্রে এটাই সঠিক অ্যান্সার। ঠিক আছে, এই সবাই মানে এ করে দিও না। ঠিক আছে, আমি প্রশ্ন করছি মানে সেটা ভুলের জন্য বলছি এমনটা কিন্তু নয়। ঠিক আছে, বুঝেই অ্যান্সার করবে, সেটা ঠিক হতে পারে, ভুল হতে পারে। তাহলে ভুল হলে বুঝতে পারবে যে আমার কেন ভুল হলো। কিন্তু যদি না বুঝে অ্যান্সার করো, ঠিক হলেও তোমার লাভ নেই, ভুল হলেও তোমার লাভ নেই। বুঝে অ্যান্সার করলে ঠিক হলেও লাভ, ভুল হলেও লাভ। ওরাল ট্র্যাডিশন, প্রিন্টিং ইভালুয়েশন, ইলেকট্রনিক এরিয়া এবং ডিজিটাল এরিয়া। তো ম্যাচিং গুলো সবই হয়ে গেছে। এটা হচ্ছে একদম সঠিক অ্যান্সার, এই হবে এটা। ওরাল ট্র্যাডিশন মানে যে স্টোরি টেলিং, মানে এই যে বেদের অপর নাম শ্রুতি, এরকম বললেন। তো প্রিন্টেড ইভালুয়েশন হচ্ছে নিউজ পেপার, আর ইলেকট্রিক এরা হচ্ছে রেডিও থেকে শুরু, আর ডিজিটাল এরা এখন হচ্ছে ইন্টারনেট, এই ফেসবুক, ইউটিউব। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বল। বলছি ম্যাচিং গুলো তো সব অপশন হ্যাঁ, এগুলো অপশন হয়েছে, কিন্তু মানে তুমি পড়ে অ্যান্সার করো, মানে সেটা আমি পরে আমি বললাম তো, বলছি যে এটা আমি পরেই করবো, কিন্তু পরের বারটা হ্যাঁ করে দেবো। এটা অপশন গুলো যাতে একটু এলোমেলো হয় সেটা দেখছি। হ্যাঁ, সেটা আমি নোটিস করেছি। পরের প্রশ্ন দেখ। এই প্রশ্নটা দেখো, হুইচ মিডিয়া ইজ বেস্ট ফর ভিজুয়াল স্টোরি টেলিং? ভিজুয়াল স্টোরি টেলিং এর জন্য কোনটা বেশি উপযোগী? একদমই তাই, এক্ষেত্রে সিনেমাটাই সঠিক আছে। এখানে যদি টিভি আর সিনেমা দুটো থাকতো কি হতো? তাহলে টিভি হতো স্যার। স্যার টিভি হতো। থাকবে না তো, এখানে সিনেমাটাই সঠিক আনসার। কিন্তু সিনেমাও হতে পারতো, কারণ স্টোরি টেলিং এর কথা বলছে তো। সিনেমা কি বিষয়বস্তুগুলো তোমার গল্পের আকারে তোমার সামনে তুলে ধরে, টিভি বিভিন্ন রকম ইনফরমেশন দেয়, শুধু স্টোরি টেলিং করে। কিন্তু স্যার সিনেমাতে তো অন্য কিছু হতে পারে, সিনেমার একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে, কিন্তু ছোট ছোট ক্লিপিংস আকারেও তো হয়, সেটা কিন্তু হ্যাঁ মানে সমস্ত রকম মানে বিষয়গুলোকে উপস্থাপন কিন্তু একটা স্টোরি টেলিং আকারেই হয়, দেখবে। বা মানে একটা গল্পের ধরনে হয়, মানে দৃশ্য আলাদা। মানে ধরুন একটা নিউজ পেপারে নিউজ পড়ছে, একটা ঘটনাকে নিউজে বলা হচ্ছে আর সিনেমায় বলা হচ্ছে, এর মধ্যে একটা ডিফারেন্স থাকে, দেখবে একটা অ্যাপ্রোচ থাকে, সেই স্টোরি টেলিং অ্যাপ্রোচ একটা থাকে, সেই ডকুমেন্টারি হতে পারে, এ হতে পারে, যাই হোক একটা সাজানো গোছানো ব্যাপার। বা যদি আমরা কার্টুন নেটওয়ার্ক থেকে দেখি, বা যদি সাপোজ একটা এক্সাম্পল যে ছোটা ভীমকে আমরা যদি ধরে নিই, দুটো বা তিনটে এপিসোড নিয়ে ওরা একটা গল্পকে বলছে, কিন্তু সেটাকে আমরা কোনোভাবে সিনেমা বলতে পারি না।
কিন্তু সেটা স্টোরি টেলিং এর মধ্যে চলে আসবে, ভিজুয়াল স্টোরি টেলিং এর মধ্যে। হ্যাঁ, মানে এই কার্টুনটাকে তুমি সিনেমা কেন বলতে পারছো না? না স্যার, মানে সিনেমা তো এপিসোড, সিনেমা কখনো হয় না। সিনেমার টাইপস এর মধ্যেই তো আমরা পড়লাম, অ্যানিমেশন ফিল্ম, শর্ট ফিল্ম, সবই তো সিনেমার মধ্যে পড়ছে। শর্ট ফিল্ম, অ্যানিমেশন ফিল্ম, ডকুমেন্টারি, এগুলো সব টাইপের মধ্যে পড়ে। কিন্তু এপিসোডিক ব্যাপারটা কি সিনেমার মধ্যে আসে স্যার? হ্যাঁ, মানে সিনেমার বিভিন্ন ধরন আছে, বিভিন্ন টাইপস আছে। এপিসোডিক ব্যাপার হলে সিনেমার মধ্যে পড়বে না কেন? কেন পড়বে না? এটা তুমি তো যদি অ্যানিমেশনকে না, মানে ওগুলো কি মানে ওয়েব সিরিজ টিরিজ বলছো তো তুমি, মানে সিরিজ টাইপের বলতে চাইছো তো? এক ধরনের সিনেমাই, তুমি একটা সিনেমা পুরো 2 ঘন্টায়, এগুলো সিনেমার ধরনের মধ্যেই পড়ে, সিনেমার টাইপস এর মধ্যেই পড়ে, বুঝতে পেরেছো? সিনেমাটা হচ্ছে ব্রড কনসেপ্ট। হ্যাঁ, তারই মধ্যে আর্ট ফিল্ম পড়তে পারে, এই শর্ট ফিল্ম পড়তে পারে, লং ফিল্ম পড়তে পারে। ইভেন যখন প্রথম সিনেমা হতো, সিনেমার যদি ইভ্যালুয়েশনটা দেখো, যখন শুরু হচ্ছে তখন হচ্ছে কি বলতো, তখন 2 মিনিটের সিনেমা হতো। প্রথম সিনেমাটা 2-3 মিনিট, 5 মিনিটের জাস্ট ছবিগুলো চলতো। যখন এই আমাদের এলো চার্লি চ্যাপলিন, নির্বাক সিনেমা, যেটা অডিও আসছে না, শুধু ভিডিও, শুধু জাস্ট নির্বাক সিনেমা যেটাকে বলা হতো। নির্বাক সিনেমা। তো সিনেমার অনেক ধরন আছে, অনেক টাইপস আছে, এগুলো সব সিনেমার মধ্যেই পড়ে। টিভি কি? টিভি হচ্ছে সিনেমা কি? আচ্ছা, সিনেমা বলো, সিনেমা বিষয়টি কংক্রিট না অ্যাবস্ট্রাক্ট? এটা তো কংক্রিট স্যার। সিনেমা কংক্রিট? ধরতে পারো, ছুতে পারো? না স্যার, ভুল বলেছি, অ্যাবস্ট্রাক্টই হবে। ওটা অ্যাবস্ট্রাক্ট, রাইট? একটা আইডিয়া তোমার সামনে তুলে ধরছে, তুমি সেটাকে অবজার্ভ করতে পারছো ঠিকই, কিন্তু টিভি হচ্ছে একটা কি? টিভি হচ্ছে একটা মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, কিন্তু এটা একটা সফটওয়্যার ডিভাইস, এটা একটা যন্ত্র। সিনেমা কিন্তু ডিভাইস না। এই বিষয়গুলো একটু দেখতে হবে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই।